أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام. ذلك يوم الخلود. لهم ما يشاءون فيها ولدينا مزيد. لهم ما يشاءون فيها ولدينا مزيد. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের হাফেজ নোমান ভাইকে অত্যন্ত চমৎকার কণ্ঠে তিলাওয়াত করার জন্য। তো আমাদের নোমান ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে মাঝে মাঝে আপনি আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অনারেবল গেস্ট সম্মানিত স্যার উপস্থিত আছেন। আমরা মূল আলোচনাতে সরাসরি চলে যেতে যাচ্ছি। তার আগে জাস্ট একটু বলি যে আমরা এই চলতি বছরের এই 2025 সালের 16ই জুন রোডস একাডেমি শুরু করি। আমরা যখন রোডস একাডেমি শুরু করি তখনই আমাদের একটা প্ল্যান ছিল এবং বেশ অনেকের সাথে পরামর্শ করেছি এবং ওনারাও আমাদেরকে সাহস জুগিয়েছেন। আহ, আমরা মিট দ্য লিডার্স যে শিরোনামটা দেখেছেন, এই শিরোনামে আমরা প্রতি মাসে বা একটা নির্ধারিত বিরতিতে নিয়মিত একটা প্রোগ্রাম আয়োজন করতে চাই। তো এটা নিয়ে অনেকের সাথে পরামর্শ করেছি, ওনারাও আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং আলহামদুলিল্লাহ যে আমরা এটা আজকে শুরু করতে পারছি। আমাদের প্রথম অনুষ্ঠান মিট লিডার্স এই শিরোনামে আমাদের সম্মানিত
আলোচক হিসাবে, অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন আমাদের সম্মানিত গেস্ট জনাব আব্দুল আওয়াল সরকার স্যার। স্যার সম্পর্কে আসলে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। ইন্ডাস্ট্রিতে যারা আছেন সবাই স্যারকে চিনেন। ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রির এই পর্যায়ে আসার পিছনে যে কয়জন মহামনীষী তাদের এই অনবদ্য অবদান রেখে গেছেন এবং এখনো রাখছেন, তাদের মধ্যে স্যার অন্যতম। স্যারকে আমরা লিভিং লিজেন্ড হিসাবেই দেখি এবং সবাই আমরা বিভিন্ন বিষয়ে স্যারের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকি, নিয়ে থাকি। স্যার বাংলাদেশ ব্যাংক থেকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে রিটায়ারমেন্টে গিয়েছেন এবং পরবর্তীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে স্যার দীর্ঘদিন সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্যার জনতা ব্যাংকের ডাইরেক্টর হিসাবে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এবং আরেকটা বিষয়, এটা হয়তো অনেকেই জানেন, বাক নামে একটা প্রতিষ্ঠান ছিল আমাদের, এখনো আছে। নিয়মিত বাকের বার্ষিক একটা সম্মেলন হতো, যেখানে ইসলামিক ব্যাংকিং এ যারা অনবদ্য অবদান রেখে যাচ্ছেন তাদেরকে পুরস্কৃত করা হতো, পুরস্কার দেওয়া হতো, অ্যাওয়ার্ড দেওয়া হতো। তো গত 2024 সালটিতে অবদান রাখার জন্য আমাদের আব্দুল আউয়াল স্যার বাফ অ্যাওয়ার্ড পেয়েছেন, বাফ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। তো আজকের অনুষ্ঠানে আমরা স্যারকে পেয়েছি। আমাদের অনুষ্ঠানের আহ, যে এটা হবে আর কি, যে স্যারকে আমরা একটা বিষয় দিয়েছি, স্যারের সাথে পরামর্শ করে স্যার এই বিষয়ের উপর আহ, আলোচনা করবেন। এর পরবর্তীতে ইন্টারেক্টিভ সেশন হবে। আপনাদের এর থেকে বিষয়ের উপর প্রশ্ন আসবে, স্যার বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খোলামেলা ইন্টারেক্টিভলি আলোচনা করবেন ইনশাল্লাহ। তো আজকের সেশনের বিষয় হচ্ছে ফ্রম রুটস টু প্রেজেন্ট, কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস এন্ড পটেনশিয়ালস অফ ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ। তো এই আমাদের এই নির্ধারিত আলোচনার বিষয়টা একবারে ওপেন। স্যার ওনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন সময় সময় যে চ্যালেঞ্জেস গুলি দেখেছেন, সেগুলো যেভাবে উতরিয়েছেন এবং এখন যে সমসাময়িক চ্যালেঞ্জ গুলো আছে, এই চ্যালেঞ্জ গুলো থেকে কিভাবে বের হয়ে আসা সম্ভব, এই বিষয়গুলোর উপর আহ, আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অনারেবল গেস্ট জনাব আব্দুল আওয়াল সরকার স্যার। স্যার প্লিজ। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যারের মেবি নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, স্যার ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো স্যার আহ কানেকশন। মেহেদুল ভাই, জি আমাদের এ কে এম মিজান স্যার কিন্তু আছেন। স্যারকে ওই আমাদের অনারেবল গেস্টের পরে ইয়েটা একটু ইয়ে দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর হুম। স্যার তো আমাদের জি, আছে তো, সেশনারে হ্যাঁ আছে, আছি। পরবর্তী একটা সেশনে ইনশাল্লাহ স্যার চলে আসবেন এই আমাদের মির্জা লিডারশিপ ব্যানারে ইনশাল্লাহ। তো আমাদের সরকার স্যার জয়েন করেছেন। স্যার প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আজকের যে বিষয়টা, এটা খুব কঠিন বিষয় না, খুব সহজ বিষয়। যে আমাদের ইসলামিক ব্যাংকিং যে সিস্টেম বাংলাদেশে, এটার পটেনশিয়াল কি আছে এবং সেটা বর্তমান চ্যালেঞ্জেস কি আছে। আমরা যদি ভাবে শুরু করি যে আমাদের ইসলামিক ব্যাংকিং এর যে অবজেক্টিভস, এটার গোলস এন্ড অবজেক্টিভস কি ছিল যখন এটা শুরু করা হয়। এখন অনেক দিন পার হয়ে গেছে, প্রায় 4 ডিকেডস প্লাস।
4 দশকের বেশি হয়ে গেল। প্রায় আপনার 42 বছর চলছে। এই 42 বছরের যে এক্সপেরিয়েন্স, এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এটা অবজেক্টিভ গুলো ছিল যে আপনার প্রথম ছিল ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশনটা যাতে ইসলামিক শরিয়া বেসড করা যায়, ইন কনফর্মিটি উইথ ইসলামিক শরিয়া, যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস এগুলো যেগুলো সুদভিত্তিক বা পুঁজিবাদী কাঠামোতে চালু করা হয়েছিল, সেগুলোর কাউন্টার চ্যালেঞ্জ হিসাবে ইসলামী ব্যাংকিং জনগণের সামনে ইসলামী শরিয়ার যে মৌলিক নীতিমালা সেটা আলোকে ফিনান্সিয়াল সার্ভিসেস এন্ড প্রোডাক্টস তৈরি করতে পারি কিনা। তো এটা আমরা দেখি যে এটা মোটামুটি সফল, যদিও অনেক ক্ষেত্রে এখনো আহ, অনেক ইনোভেশন প্রয়োজন আছে, ইনোভেশন অফ ফিনান্সিয়াল প্রোডাক্টস লাগবে। কিন্তু মোটামুটি যে প্রোডাক্টগুলো চালু আছে সেগুলো বিকল্প হিসাবে অনেক কিছুই এই 4 দশকে বাংলাদেশের মার্কেটে অনেক প্রোডাক্ট চলছে। এরপরে উদ্দেশ্য ছিল যে কিভাবে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা আহ, দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে এটা হেল্প করতে পারে। তো ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিনান্সিয়াল রিসোর্স মোবিলাইজেশন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করা, এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর রেমিটেন্স ইনভেস্টমেন্ট, এখানে আমি দেখি যে ইসলামিক ব্যাংকগুলো ইন এ টোটাল বেশ ভালো পজিশনে আছে। হ্যাঁ, বিশেষ বিশেষ করে রেমিটেন্স ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে। তো এখানেও একটা জিনিস যে কন্ট্রিবিউশন টু ইকোনমিক ডেভেলপমেন্ট মোটামুটি উল্লেখযোগ্য, ভালো, এবং মার্কেট শেয়ার নিয়ার অ্যাবাউট 1/3। তো এটা অ্যাচিভমেন্ট ইজ নট ব্যাড। এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হলো যে ইসলামিক ব্যাংকিং সার্ভিসের যে কোয়ালিটি এবং এটা যে মানুষের যে ন্যাচারাল মাইন্ডসেট, মানে মুসলমানদের, এটার সাথে এটা অ্যালাইন হওয়ার কারণে এটার অ্যাকসেপ্টেবিলিটি ইজ ভেরি হাই। এবং অনেকগুলো কমার্শিয়াল ব্যাংক তাদের ব্রাঞ্চ এবং উইন্ডোজ এটাই মানুষ মেডিয়ান, এটা একটা ভালো একটা কিছু চ্যালেঞ্জ সামনে আনে। এটা আছে এই জায়গায় তাদের একটু ওয়াজ দিয়ে যাও। স্যার সম্ভবত মিউট হয়ে গেছেন। একটা সাকসেসফুল মডেল হিসেবে ইসলামিক ব্যাংকিং এর যে আহ, পদচারণা, এটা গোটা বিশ্বেই প্রায় এখন অ্যাসেট বদলে প্রায় $3 ট্রিলিয়ন মতো। এবং আহ, অন্যান্য যে আপনার ফিনান্সিয়াল আর্কিটেকচার ইনস্টিটিউশনস, এগুলো অনেক সৃষ্টি হয়ে গেছে। এবং সেন্ট্রাল ব্যাংক তার সাকসেসিভ যে পলিসি স্ট্যান্স, এই স্ট্যান্সও তারা চেঞ্জ করেছে। এবং আপনার আরেকটা ইস্যু, এফিসিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন, যে ফিনান্সিয়াল রিসোর্সেস অ্যালোকেশনের ক্ষেত্রে ইসলামিক ব্যাংকগুলোর সাকসেস, যে আপনার সাকসেস কতটুকু, এই ক্ষেত্রে আমরা খুব একটা বেশি সাকসেস দেখি না। কারণ পুঁজিবাদী কাঠামোতে গোটা ব্যবস্থা সুদভিত্তিক হওয়ার কারণে ফিনান্সিয়াল রিসোর্সেস এর অ্যালোকেশন, যে এফিসিয়েন্ট অ্যালোকেশন, বিভিন্ন শরিয়ার যে অবজেক্টিভস বা মাকাসিদ আল শরিয়া অনুযায়ী, এটা যে
আপনার ডিপোজিটরস এবং আপনার বরোয়ার্স বা ইনভেস্টর্স এদের মধ্যে আহ, আপনার পুঁজিবাদের যেটা হয় যে কনসেন্ট্রেশন অফ ফান্ড ইন ফিউ হ্যান্ডস এ বন্ধ করে দে। বেঙ্গলুরু হ্যাঁ। Cosa? Cosa? Aku tadi dia panggil ya. স্যার আপনার ভিডিওটা অফ করে নিলে সাউন্ডটা আরেকটু মনে হয় ভালো হবে। দেখি সাইড দুটাই ইজিলি অ্যাডজাস্ট হওয়ার কারণে ফিউচার চ্যালেঞ্জেস কি কি ইসলামিক ব্যাংকিং যে সেক্টর বাংলাদেশের এটাতে, তাহলে আমরা প্রথমেই উল্লেখ করতে পারি যে ইনস্টিটিউশনাল ইস্যুস, ইনস্টিটিউশনাল যে গঠন এবং সেখানে যে যে চ্যালেঞ্জগুলো বিরাজ করছে, যেমন ইনস্টিটিউশনাল ইস্যুজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি প্রথমত ইসলামিক ব্যাংক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে যারা রোল প্লে করতেছেন, আমরা জানি যে ইদানিং আফটার দ্য ব্রেক অফ দি পাস্ট রেজিম, তাদের পরে যে নতুন আমরা রেজিমে আসছি, সেখানে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক নতুন প্রেক্ষিতে ইসলামী ব্যাংকগুলোর এবং আরো কয়েকটা ব্যাংকের আপনার মানে ইনস্টিটিউশনাল চেঞ্জ নিয়ে আসছে। যে এখানে যে যারা বোর্ড মেম্বার ছিল, বোর্ড ভেঙে দিয়ে নতুন ভাবে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আপনার আপনার সৃষ্টি করেছে ডিউ টু ভেরিয়াস রিজনস। তার মধ্যে বড়টা ছিল যে যেটা চ্যালেঞ্জেস, সেটা ছিল যে আপনার ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংকগুলো যেখানে করেছে এগুলো অনেকগুলোই ছিল যে এটাকে আমি বলি ব্ল্যাক চ্যাপ্টার ইন দ্য ইসলামিক ব্যাংকিং হিস্ট্রি অফ বাংলাদেশ। যে এই 2009 থেকে বা 2016 থেকে এটা আরো পরে একুটলি এটা আমরা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার অনেক আগে থেকে এটা আস্তে আস্তে আহ, একটা বিশেষ গ্রুপের কাছে যাওয়ার কারণে, এবং সেখানে এটা খুবই দুঃখজনক যে এটা হিস্ট্রিক্যালি এরকম ঘটনা ঘটে কিনা যায় না, যে যেখানে আনহোলি অ্যালায়েন্স একটা সৃষ্টি হয়েছিল রাষ্ট্র রাষ্ট্রের অধীন সেন্ট্রাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকগুলোর বোর্ড, এদের মধ্যে যে একটা আনহোলি অ্যালায়েন্স, যে কারণে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো, তারও বেশি বাংলাদেশ থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়ে যায়। এই যে আপনার আহ, আহ, কি কি বলে রিয়েল সেক্টরের সাথে আহ, আপনার লিঙ্ক না রেখে যে ফেক ইনভেস্টমেন্ট সৃষ্টি করা হলো, এটা যেটা আমি বলবো যে সরকার, সেন্ট্রাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের যে অথরিটি যারা ছিলেন এই আপনার জুলাই যে অভ্যুত্থানের আগে, এদের যে আপনার ইনফরমেশন ডিসক্লোজার বা ডেটা ডিসক্লোজার, ইট ওয়াজ ভেরি মাচ একেবারে বলতে গেলে এটা অত্যন্ত ডিসগাস্টফুল। যে এটা কেন হবে, এখানে একটা বিশাল একটা লিঙ্ক কাজ করছিল, যে কারণে রিয়েল ডেটা আমরা দেখি নাই, আমাদের দেখি সব ফেক ডেটা। পরবর্তীতে দেখা গেল যখন আপনার অডিট হয়ে গেল যে ইসলামিক ব্যাংকগুলো কোনোটার 90%, কোনোটার 70%, কোনোটার 60%, 70%-এর মতো ফেক ইনভেস্টমেন্ট, এবং এটা স্ট্রেট এনপিএল হয়ে গেছে। হ্যাঁ, যেটা কোনো আপনার বাস্তবতা নেই। এটা একটা দুঃখজনক অধ্যায়
ইসলামিক ব্যাংকিং সেক্টরের জন্য এরকম একটা সেটব্যাক, এটা এটা মানে ইনস্টিটিউশনাল যে কাভারেজ, সেখানে আমরা দেখি যে এটা বিশাল একটা চ্যালেঞ্জ সৃষ্টি করছে আর কি। এরপরে আরো যে চ্যালেঞ্জগুলো আছে, অ্যাবসেন্স অফ এ সেপারেট ইসলামিক লিগ্যাল সিস্টেম। এটা আমাদের দেশে এখনো এটা খুব পোক্তভাবে হয়নি, চালু হয়নি। জাস্ট একটা গাইডলাইন দিয়ে, তো সেটা তো লিগ্যাল সিস্টেম হতে পারে না। তো এটা লিগ্যাল, এবং আসার কথা হলো রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি বোর্ড। আমি জিনিসটা ঠিক বুঝলাম না যে কমার্শিয়াল ব্যাংকগুলোতে আহ, আপনার শরিয়া সুপারভাইজারি বোর্ড, কিন্তু হোয়াই ইন দ্য সেন্ট্রাল ব্যাংক ইট ইজ ইন দ্য মানে অ্যাডভাইজরি স্ট্যাটাস? হোয়াট আর দি রিজনস? কেন হবে? তারা তো আসলে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে, এটা বাংলাদেশ ব্যাংকের একটা মূল অনেকগুলো কাজ, তখন একটা বড় কাজ হলো রেগুলেশন অ্যান্ড সুপারভিশন। তাহলে সুপারভিশনের জায়গায় অ্যাডভাইজিং যে রোল শরিয়া বোর্ডের, এটা কতটুকু এফেক্টিভ হবে, ইট ইজ এ কোয়েশ্চেন। এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক শুড রিথিঙ্ক যে এটা শরিয়া সুপারভাইজারি বোর্ড অফ সেন্ট্রাল ব্যাংক হওয়া উচিত, যাদের নিয়ন্ত্রণে আপনার শরিয়া কন্ট্রোল যেটা, সেটা থাকবে, বিভিন্ন ইস্যুস গুলো আসবে, চ্যালেঞ্জ গুলো আসবে, এবং এই বোর্ড আশা করি বাংলাদেশ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসকে সাজেস্ট করবে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এটা একটা অ্যাডভাইজরি প্যানেলের মতো। হ্যাঁ, এটা একটা বিষয়। তবে যাই হোক, ইট ইজ অ্যান অ্যাডভান্সমেন্ট, এটা নিউ এডিশন টু আওয়ার ইসলামিক ব্যাংকিং সেক্টর। হয়তো সাবসিকুয়েন্টলি সেন্ট্রাল ব্যাংক, আপনার বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং ব্যাংক কোম্পানি আইনে হয়তো কিছু চেঞ্জ আনতে পারে। তো এই জন্যই বলছিলাম যে ইন ইন অ্যাডিকুয়েট আপনার সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক যেটা মানে ইসলামী ব্যাংকগুলোতে আছে, প্রত্যেকটা ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডের যে রোল এবং তাদের যে ফাংশনস, এটা এটা খুব একটা বেশি কমেন্ডেবল না। কারণ হলো যে এত বড় একটা মেসাকার হয়ে গেল, মোরাকিব যারা, তারা তাদের যুক্তি একটা, একবারে একজন ভদ্রলোক আমাকে বলছিল যে উই আর নট দি ইনভেস্টমেন্ট স্যাংশনিং অথরিটি। ওকে, দ্যাটস কারেক্ট। কিন্তু আপনার যখন অডিটর বা যখন আপনার ইন্টারনাল অডিট বা শরিয়া অডিট যখন হয়, তখন কি এই বিষয়গুলো চোখে আসে না? যে এত এত বেশি ইনভেস্টমেন্ট যেখানে, যে শত শত কোটি টাকা, সেগুলো কি একবার দেখার ইচ্ছা হয়নি যে আমরা একটু দেখে আসি গিয়ে যে এটা বাস্তবে এই কোম্পানি বা ফ্যাক্টরি বা এই ইন্ডাস্ট্রি আছে কিনা? তো এই দায়িত্ব এড়ানোর আমার মনে হয় খুব একটা স্কোপ নাই। ইন্ডিয়া আপনার শরিয়া সুপারভাইজারি বোর্ড ইন্ডিভিজুয়াল ব্যাংকের তাদের একটা বিশাল দায়িত্ব, কিন্তু যেটা প্র্যাকটিস আমাদের দেশে, যে সুপারভাইজারি বোর্ডের সদস্যরা তারা রেগুলার অফিস করেন না, তাদের অনারিয়াম শুধু মিটিং অনারিয়াম। তাদেরকে ইদানিং বাংলাদেশ ব্যাংক একটা ব্যবস্থা করেছেন যে প্রত্যেক ব্যাংক 25,000 টাকা সরিয়া সরিয়ে বোর্ডের মেম্বারদেরকে পার মান্থ একটা ফিক্সড অনারিয়াম থাকবে, এবং মিটিং করলে হয়তো মিটিং অ্যালাউন্স পাবে এক্সট্রা। এখন আমরা একটু, যেহেতু 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 ইনসেন্টিভ কমিউনিকেবল কন্ট্রাক্ট, এই জন্য আশা করবো যে সরিয়া সরিয়ে বোর্ডের যারা মেম্বার থাকবেন বিভিন্ন ব্যাংকের, তারা যেন এটাকে জাস্টিস করেন, পড়াশোনা করেন, এফিসিয়েন্টলি অবজার্ভ করেন, এবং টিম যেন ফিল্ড লেভেলে যায়, গিয়ে এটাকে চেক করে রিয়েল ইনভেস্টমেন্ট হয়েছে কিনা বা রিয়েল সেক্টরে টাকা। এই জন্য যে ইনএডুকুয়েট সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক যেটা এখন আছে, এটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ যে হাউ টু মেক অ্যাক্টিভ সরিয়া সরিয়া বোর্ড, এটাকে অ্যাক্টিভ করতে কি করা যেতে পারে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা ল্যাক অফ স্কিলড ম্যান পাওয়ার কনভার্সেন্ট উইথ টেকনিক্যালিটি অফ দি ইসলামিক ব্যাংকিং সিস্টেম। এটা আমি নিজেও এই সেক্টরে যেহেতু একটা ব্যাংকে কিছুদিন ছিলাম, এই ব্যাংকগুলোর যারা হাই আপস, যারা ধরেন এসি ভিপি থেকে উপর পর্যন্ত ডিএমডি, এমডি বা এএমডি বা ইবিপি, এই লেভেলগুলো ফ্রিকুয়েন্টলি যখন কমার্শিয়াল আপনার ইন্টারেস্ট বেসড কমার্শিয়াল ব্যাংক থেকে যখন এদেরকে ইম্পোর্ট করা হয়, যখন এখানে তাদেরকে প্রোভাইড করা হয়, তখন দেখা হয় না যে এদের এই ইসলামিক ব্যাংকিং এর যে নলেজ কতটুকু আছে এবং তারা প্র্যাকটিসিং মুসলিম কিনা। এই বিষয়টা
ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া সেখানে থাকা দরকার। এটা একটা বাংলাদেশ ব্যাংকের জন্য এটা একটা তাদের কাজ এবং এটা চ্যালেঞ্জ যে ইসলামী ব্যাংক গুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টের কি কি আরো এটা মনে হয় সুনিশ্চিত ভাবে যেমন রিসেন্টলি আই বিএলপিডির সার্কুলারে দেখছি যে পয়েন্ট করেছে ঠিক এটা একটা চ্যালেঞ্জ। আমরা আরেকটা বিষয়ের দিক আছে, সেটা হচ্ছে লিকুইডিটি ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্টস। এই লিকুইডিটি ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্টস এর উপর আমি অনেকগুলো কাজ করছিলাম বাংলাদেশ ব্যাংকে থাকা অবস্থায়। আহ, এখানে খুব একটা বেশি কাজ করা যায় নাই। এটা ডিউ টু আপনার কি বলবো যে ডিউ টু সেকুলার মাইন্ডসেট বলতেই হয় আর কি, যে সেকুলার এনভায়রনমেন্টে সেকুলার মাইন্ডসেট এবং তাদের যে ইয়ে ছিল কমান্ডিং পাওয়ার বা ক্ষমতা ছিল, যে কারণে খুব বেশি না হলেও দুটো ইনস্ট্রুমেন্ট এখন অ্যাভেলেবল। একটা 2004 সালে করা হয়েছিল গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড, 2020 সালে সুকুক। এই সুকুকটা অবশ্য ভেরি লিমিটেড উইথ দি গভর্নমেন্ট এবং একটা কর্পোরেট সুক হয়েছিল। কর্পোরেট সুকটা ইজ নট ফাংশনাল, যে কারণে এটা মার্কেট অবস্থা ভালো না। কিন্তু মার্কেটেবল সিকিউরিটিজ আসা দরকার, যেটা ইসলামী ব্যাংকগুলোর লিকুইডিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অনেকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাবনা রাখা হয়েছিল, যেগুলি এখন চিন্তা করা যেতে পারে। তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের যে শরিয়া অ্যাডভাইজরি বোর্ড, এসএবি, তারা কিছু রিসার্চ ওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে লিকুইডিটি ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্টসের ব্যাপারে। ওখানে একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে ইসলামিক ট্রেজারি বিল। ইসলামিক ট্রেজারি বিল এটা চালু হলে শর্ট টার্ম লিকুইডিটি ম্যানেজমেন্ট বা লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো ব্যাংকগুলো এদিকে একটু, যদিও এটা উৎসাহিত করা ঠিক না, কারণ রিয়েল সেক্টর বাদ দিয়ে একটা মোটামুটি আহ, এইভাবে টাকা নিয়োগ করাটা, এটা যদিও গভর্নমেন্ট বরোয়িংকে এটা হেল্প করবে, গভর্নমেন্ট ফাইন্যান্স উৎসাহিত করবে, কিন্তু এদিকে তবে এটা থাকা দরকার এই জন্য যে শর্ট টার্ম যদি লিকুইডিটি ম্যানেজ করতে হয়, তাহলে ইনস্ট্রুমেন্ট থাকা দরকার। এরপরে চ্যালেঞ্জ একটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস, ইসলামিক ক্যাপিটাল মার্কেট, এটার যে কনসেপ্ট এবং ইনস্ট্রুমেন্টস গুলো, সেগুলো এখন তেমনভাবে গড়ে ওঠে নাই। হ্যাঁ, আর অডিট ফার্ম, ল্যাক অফ আপনার ইসলামিক রেটিং এজেন্সি, এটা বাংলাদেশে নাই। এই ফিল্ডটা প্রায় ফাঁকা ফাঁকা রয়ে গেছে। ইসলামিক রেটিং এজেন্সি রেটিং টা জানা দরকার, বাংলাদেশ ব্যাংক এটাকে জোর দিতে পারে। হ্যাঁ, এবং এক্সটার্নাল সরিয়া অডিটের জন্য যে সরিয়া ফার্ম, অডিট ফার্ম, এই ফার্মও গঠন হওয়া দরকার। তো সবচেয়ে আর একটা দিক চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে কনভেনশনাল ব্যাঙ্গালোর মতো অবজেক্টিভের দিক থেকে, হ্যাঁ, মাসলাহা মুরসালা, মুরসালা মাসলাহা বা অথবা যেটা বলা হয় যে মাকাসিদ শরিয়া, এটা অর্জন করতে গেলে ইসলামিক ফিনান্সিয়াল লিটারেসি যে প্রোগ্রামটা, এটা খুব জোরদার করা দরকার। হ্যাঁ, কিন্তু আমরা দেখি যে ইসলামী ব্যাংকগুলো এদিকে খুব একটা উৎসাহিত না, উৎসাহ তারা দেখায় না। ল্যাক অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব কম হয়, এবং এটা প্রথম দিকে খুব বেশি হয়েছিল। ইসলামী ব্যাংক হওয়ার পরপরই মানুষকে বোঝানো ছিল। এখন এই ফিনান্সিয়াল লিটারেসি, ইসলামিক ফিনান্সিয়াল লিটারেসি, এটা একটা চ্যালেঞ্জ। এটা ব্যাপারে উদ্যোগ নিতে পারে। হ্যাঁ, এটা যত বেশি হবে ইসলামী ব্যাংকের প্রসার
এবং এদের প্রোডাক্টস এর মার্কেটিং তত ভালো হবে। এবং ইনোভেটিভ প্রোডাক্টস, এটা একটা চ্যালেঞ্জ এরিয়া, যে ইনোভেটিভ প্রোডাক্টস গুলো, এটা ইসলামী ব্যাংকের গবেষণা কার্যক্রম খুব একটা উল্লেখযোগ্য না। ইসলামী ব্যাংক যেগুলো গবেষণা, কোনো কোনো ব্যাংকে তো গবেষণা ডিপার্টমেন্টে নাই। শুধু ট্রেনিংটা কোনো রকম চলে, তার মধ্যে দেখা যায় যে 70-80% লোক হলো ফরেন, মানে ফরেন বা গেস্ট স্পিকার্স। ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ড করা দরকার এবং ইনোভেটিভ প্রোডাক্ট গুলো বের করা দরকার। গতানুগতিক প্রোডাক্ট যেটা সমাজে আছে, এর চাইতে আরো কিছু নতুন নতুন প্রোডাক্ট আনা দরকার, ইনোভেটিভ হওয়া দরকার। তো এই চ্যালেঞ্জ গুলো বিরাজ করছে। তো আমরা 4 দশকে বাংলাদেশে এখন অনেকগুলো প্রশ্ন আছে যে whether Islamic banking is converged to কমার্শিয়াল ব্যাংকিং। কারণ কমার্শিয়াল ব্যাংকিং এর যে প্যাটার্ন, অবজেক্টিভস এবং তাদের যে ইনভেস্টমেন্ট প্ল্যান এবং পলিসিস যদি একই রকম ফলো করা হয়, তাহলে এটার সুফল শুধু ইন্টারেস্টটা বাদ দিলেই হয় না। কারণ ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং এর মধ্যে পার্থক্য আছে। যারা মনে করেন যে ইন্টারেস্টটা বাদ দিলেই বোধহয় এটা হয়ে গেল, কিন্তু তা ঠিক না। কারণ ইসলামিক ব্যাংকিং হতে গেলে ইসলামিক শরিয়ার যে অবজেক্টিভস, মাকাসিদ, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্ল্যান, পলিসিস, এগুলো সব চেঞ্জ করতে হবে। কাজেই কনভার্জেন্স যাতে না হয় সেদিকে খেতে হবে। এবং আইডেন্টিটি ইস্যু, যেটা ক্রাইসিস, ইট ইজ সামনে আসতেছে 5টা ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক, এবং এটা গভর্নমেন্ট সেক্টরে। এবং যতটুকু আমি শুনেছি যে রেজলিউশন যে প্ল্যানটা আছে, সেখানে হয়তো এটা কিছুদিন গভর্নমেন্ট খাতে থাকবে, এরপর হয়তো প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হবে। তো তখন এটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে আর কি। হ্যাঁ। তো আরেকটা বিষয় যেটা প্র্যাকটিস একদম নাই, সেটা কিভাবে করা যায়, এটাও একটা বিষয়। যে মোডসটা আমরা অনেকে বলি যে থ্রু দিস মোডস নিউ এন্টারপ্রেনারশিপ ক্যান বি ক্রিয়েটেড, এবং রিয়েল সেক্টরে একটা ভালো চেঞ্জ নিয়ে আসা যায় যদি পিএলএস মোড দুটো চালু করা যায়। তাহলে এটার ডাইরেক্ট ইম্প্যাক্ট ইন দ্য রিয়েল ইকোনমি আছে, এবং সেখানে দেখবেন যে কানেকশন বিটুইন ফাইন্যান্স অ্যান্ড রিয়েল ইকোনমি, এটা তখনই খুব জোরদারও হবে যদি আমরা পিএলএস এর কোনো ভায়াবল মডেল যদি বিল্ড করা যায়, যদি অ্যাপ্লাই করা যায়। আর একটা দিক যেটা এখনো উপেক্ষিত, সেটা হচ্ছে কৃষি খাত। কৃষি খাতে শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টমেন্ট, এটা সালাম যেটা বলা হয়, শুধু কিতাবে কাগজে পড়া হয়, কিন্তু বা ইসলামের যে প্র্যাকটিক্যাল মডেল প্র্যাকটিস, এই ব্যাপারে ব্যাংকগুলোকে যদি এগিয়ে আসে, তা মনে হয় যে ওখানে একটা আপনার রেভলিউশনের একটা এরিয়া আছে কৃষকদেরকে ঋণ মুক্ত রাখার জন্য, যে তারা যাতে ঋণ মুক্ত থেকে যায়। এবং এই ডুয়াল ব্যাংকিং যে মডেল বাংলাদেশে চলছে, এখানে আপনার সেগ্রিগেশন করা এবং ইসলামিক ব্যাংকিং আন্ডার কমার্শিয়াল ফ্রেমওয়ার্ক, এটা কমার্শিয়াল ফ্রেমওয়ার্কের থেকে ইসলামী ব্যাংকিং কতটুকু আপনার সাকসেস হচ্ছে কিনা, এটা একটা আপনার ইনভেস্টিগেশনের এরিয়া, যে আসলে ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ এবং উইন্ডোগুলো কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর আমি আগেই বললাম যে ইনস্টিটিউশন ইস্যুজের মধ্যে ইনস্টিটিউশনাল বিল্ডিং, নতুন ইনস্টিটিউশন বিল্ডিং করার স্কোপ আছে। যেমন বহুদিন থেকে একটা যে জিনিস বলা হচ্ছিল যে ট্রেনিং এবং রিসার্চের জন্য বিআইবিএম এর মতো একটা আইআইবিএম যদি করা যাইতো, যেটা বোধহয় আইবিসিএফ এর এজেন্ডা মুক্ত ছিল। এখন কি অবস্থা যায় না, এটা বেশ কিছু শুনছিলাম যে হবে, কিন্তু এটা কোনো অ্যাক্টিভ কোনো ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে কি যায় না। তো আপনার করাপশন এবং এজেন্সি প্রবলেম, যেটা মাঝখানে আমরা ফেস করলাম, এখান থেকে মুক্তির জন্য এটার কিছুটা নিউ ফ্রেমওয়ার্ক দাঁড় করানো উচিত, যে নিউ ফ্রেমওয়ার্ক ফর ইয়ে ম্যানেজমেন্ট, ব্যাংক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এখন আপনার আগামী দিনের ইসলামিক ব্যাংকিং, এটা যে একটা পূর্ণাঙ্গ মডেল ফলো করা উচিত ফর
রিভাইটালাইজেশন মাইন্ডসেট এবং এর যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই জিনিসটা তাহলে ফরেন এক্সপার্টদেরকেও নিয়ে আসা যায়, বিভিন্ন প্রসেসে তাদেরকে এনগেজ করা যায়, বিভিন্ন জয়েন্ট স্টাডি গ্রুপ হতে পারে। অর্থাৎ বাংলাদেশে যেটা হয় না সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং ব্যাংক, এই যে আপনার জয়েন্ট ইনিশিয়েটিভস, এগুলো হয় না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ব্যাংকের একটা লিঙ্কেজ প্রোগ্রাম থাকা উচিত, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ রিসার্চ। হ্যাঁ, তাহলে নানান ধরনের আহ, আপনার অ্যাকশন প্ল্যানগুলো এখান থেকে আসতে পারে, বা নতুন নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। তো আগামী দিনের ইসলামী ব্যাংকিং বিগত 42 বছরের অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় যে অনেক কিছু করার এখানে স্কোপ আছে। এজন্য ইসলামী ব্যাংকগুলো এখন তো সব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের দ্বারাই নিয়ন্ত্রিত, এবং সম্মিলিত ইসলামী ব্যাংক হলে তখন তো আর একটা নতুন ডাইমেনশন সৃষ্টি হবে, যে গভর্নমেন্টের হয়তো কোনো আপনার সচিব বা এই সচিব হয়তো ব্যাংকের চেয়ারম্যান হবেন। হ্যাঁ, তো তখন আমরা আর একটা দিক দেখব যে তাদের পারফরমেন্স কত যায়। তো আমার মনে হয় যে ইসলামী ব্যাংকের অবজেক্টিভস, তাদের যে অ্যাচিভমেন্ট এবং মাঝখানে ডিপার্চার, করাপশন, এবং আশা করি যে আগামী দিনে আহ, আপনার রিসোর্স অ্যালোকেশন এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, এগুলোর ক্ষেত্রে আহ, ইসলামী ব্যাংকগুলোকে নতুন দিগন্ত উন্মোচন করবেন। রুটস একাডেমিকে ধন্যবাদ যে এই বিষয়টা সামনে আনার জন্য, ইসলামী ব্যাংকিং এর পটেনশিয়ালিটিস এবং ফিউচার চ্যালেঞ্জেস। তো আমার মনে হয় যে দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংক যথেষ্ট অবদান রেখেছে, এবং আগামী দিনে আরো প্রুডেন্ট পলিসিস এবং প্রোডাক্টস নিয়ে এটাকে আরো বেগবান করা যাবে, এই আশাবাদ ব্যক্ত করে রুটস একাডেমিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আপনাদের স্যারের এই আলোচনা অথবা বিষয়ের উপর স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন উপস্থাপন করবেন, স্যার ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল আউয়াল সরকার স্যারকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। স্যার, যখন ইসলামী ব্যাংক শুরু হয়, অর্থাৎ আজকে থেকে 40-42 বছর আগে, আপনি বলেছেন 4 ডিকেডস অফ ইসলামিক ব্যাংক। তো সেই সময় ব্যাংক চালুর জন্য যা করা দরকার ছিল তা করা হয়েছে। তো বর্তমানে ইসলামিক ব্যাংকগুলোর যে অবস্থান, সেখানে আমরা এটা একটু বলতে পারি যে কনভেনশনাল ইসলামিক ব্যাংকিং আর শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ব্যাংকিং। আমরা বা যখন শুরু করা হয় তখন শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ব্যাংকিং অর্থাৎ আওফির স্ট্যান্ডার্ড নিয়ে এগুলোকে কেন শুরু করা হলো না, আর এখন আবার এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে? আসলে তো আওফির স্ট্যান্ডার্ড গুলো মেনেই এই দেশে ব্যাংকিং পরিচালনা করা দরকার ছিল। তার যদি জবাব দেন ভালো লাগবে। জি, ধন্যবাদ তৌহিদ। ওই সময় তো আওফির জন্ম হয় নাই, আওফির তো জন্ম হয়েছে অনেক পরে। আমাদের তো ইসলামী ব্যাংক শুরু করছি আমরা 1983 সালে, আইডিবি 75-এ, এবং অন্য দুবাই ইসলামী ব্যাংক, কাতার ইসলামী মনোনয়ন ব্যাংক, এরা চালু করছে 1974 সাল, 1974, 75, এই দিকে আমরা করছি পরে। এবং খুব সম্ভব আওফির জন্ম 2001 সালের দিকে, খুব সম্ভব। না, 91 সালে। হ্যাঁ, 91 না 91 তে। 2001 সালে, এরকম হবে আর না, কি। 91। 91। তো পরবর্তীতে তো এখনো বাংলাদেশে আইপি স্ট্যান্ডার্ড গুলোকে বাংলাদেশ ব্যাংক গাইডলাইন, যেটা 2009 সালে চালু করা হয়েছিল, ওখানে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকগুলো আওফি গাইডলাইন ফলো করতে পারে, কিন্তু এটাকে কম্পালসারি করা হয় নাই। একটা ভালো পয়েন্ট তুলছেন। এই আপনার আমাদের আপনার অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, এগুলোতে আপনার কি বলে, বাংলাদেশে এটাকে বাংলাদেশ ব্যাংক থেকে
এটা যদি ইয়ে করে দেওয়া যায় যে এগুলো আবশ্যক পালন করা, তাহলে একটা ইউনিফর্মিটি ইন দ্য সিস্টেম আসবে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ওনারা যে শরিয়া সুপারভাইজারি বোর্ড তৈরি করেছেন বাংলাদেশ ব্যাংক, ওখানে আবার অফিস স্ট্যান্ডার্ড কে নিয়ে ওনারা আহ, বিষয়টা করেছেন, আমরা পত্রিকান্তরে দেখতে পেলাম আর কি। না, কেবল বোর্ড গঠন হইলো, জি হয়তো জি আগামীতে তারা বিভিন্ন ইস্যুগুলি অ্যাড্রেস করবেন, আশা করি ইনশাল্লাহ। স্যার, আল আরফা ইসলামী ব্যাংক এই ঢাকা ইউনিভার্সিটির সাথে একটা চুক্তিতে যাচ্ছে, ওখানে একটা সাবজেক্ট ওখানে প্রতিষ্ঠা করবে, যে এবং ব্যাংক ফিনান্স করবে ওখানে। আর ওই সাবজেক্ট থেকে আহ, ইসলামী ব্যাংকার বের হবে, এবং তারা ভবিষ্যতে এই ইসলামী ব্যাংকিং এরিনাতে তারা নেতৃত্ব দিবে আর কি। এই বিষয়টা চিন্তা ভাবনা হচ্ছে অলরেডি, চেয়ারম্যান স্যার আমাকে নিজেই বলেছেন আর কি। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ, এটা হওয়া দরকার। স্যার, ওই ইজারা মাওসুফা ফি জিম্মা এর সফল প্রচলনের জন্য আপনার একটা উদ্যোগ ছিল, সেটা কতদূর পর্যন্ত ছিল এবং বর্তমানে এই বিষয়ে আপনার ভাবনা কি স্যার? আমার ভাবনা ভেবে তো লাভ নেই, কারণ এটা তো ইমপ্লিমেন্ট করবে ব্যাংকগুলো। আরাফা ব্যাংকে এটা এই মডেলটা বিল্ড করা হয়েছিল, এবং অগ্রণী ব্যাংকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড ইজারা বা সার্ভিস ইজারা, ফরওয়ার্ড লিজিং বলে আর কি। তো এখন এটা অ্যাপ্লিকেশনে গেছে কিনা আমি বলতে পারবো না। এটা মূলত আমাদের সাজেশনটা ছিল যে হজ এবং ওমরা এবং আপনার বিদেশে আপনার মানে মেডিকেল যে ট্রিটমেন্ট, এবং আপনার ইয়া হায়ার এডুকেশন জন্য আর কি, মানে উচ্চশিক্ষা, তারপরে আপনার চিকিৎসা এবং হজ ও উমরা এই পালনের জন্য এটাকে সার্ভিস ইজারা হিসেবে কাউন্ট করার জন্য ইজারা মাউসুফা ফি আল জিম্মা এই মোডে বলা হয়েছিল। কিন্তু কতটুকু হচ্ছে এটাই বলতে পারবো না, কারণ আমি তো আর ব্যাংকগুলোর সঙ্গে ইয়ে নাই। ইসলাম কি কি বলে, আরাফা ব্যাংকে হয়েছে কিনা এটা তহিদ বলতে পারবে, ওখানে এটা কি চালু হয়েছে কিনা। আর অগ্রণী ব্যাংকে বোধহয় স্যার, এটা আপনি চালু ইয়ে দিয়ে আসছিলেন, বাট এখনো চালু করা হয়নি। হয়নি। হ্যাঁ, আর অগ্রণী ব্যাংকে খুব সম্ভব ওরা বোধহয় এটা এখনো চালু হয়েছে যাই না। তবে সোনালী ব্যাংকে এরা নিজেদের এমপ্লয়ীদের কয়েকজন মনে হয় ওমরা করার জন্য টাকা নিছে আর কি। হ্যাঁ, এটার আপনার যেহেতু একটা সার্ভিস, এই আপনার সার্ভিস বেস প্রোডাক্ট, এটা খুব সম্ভব সোনালী ব্যাংকে তাদের এমপ্লয়ি কয়েকজন নিছে আর কি। আর অগ্রণী ব্যাংক ওটা চালু করছে, কিন্তু এখনো কতটুকু অ্যাভেল হয়ে যায় না। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আরিফুল ইসলাম বলছি, আমি ইসলামী ব্যাংকে আছি। জি। আমার আপনার কথাগুলো শুনছিলাম। থ্যাংক ইউ স্যার, অনেক জিনিস সমৃদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ইস্যুটা ছিল স্যার, এই বাংলাদেশ ব্যাংক যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যাতে স্কিল্ড লোক তৈরি হয়, এ হুম কারণে ব্যাংকিং ডিপ্লোমাটা চালু হয়েছে। তো প্যারালালি আমাদের এই ইসলামী ব্যাংকগুলোতে যাতে তারা মানে অ্যাটলিস্ট বেসিক নলেজ এবং এটার অ্যাপ্লিকেশনের একটা স্কিল হিসেবে যে সিএসএ এবং সিপা ডিগ্রি, এটাকে যদি প্রমোশনের পয়েন্টে অ্যাড করা হয়, আমার মনে হয় অনেক বেশি জনশক্তি এটা তখন গ্র্যাব করবে যে এটা আমি এসিএস এবং নিব, এবং ইন্ডাস্ট্রিতে একটা লং টার্ম নলেজ বেসড রিভলিউশন হবে। তো এই বিষয়ে আমার আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এটা মানে বাংলাদেশ ব্যাংক বা আদার যে অথরিটি এটা প্রমোশন ক্রাইটেরিয়াতে সিএসএ বা সিপা ডিগ্রির কোনো পয়েন্ট নিবে কিনা, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রফেশনাল ডিগ্রি স্যার। এ হ্যাঁ, বিষয়ে সেটা আপনার সেটা ঠিক আছে, কিন্তু এটা তো ধরেন মানে ইসলামী ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য হতে পারে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ির জন্য এটা কারণ এটা তো আপনার কি বলে আহ, বাংলাদেশ ব্যাংকের না স্যার, মানে ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে প্লাস জি জি জি। আপনার উইন্ডোতে, কারণ এখানে প্রায় আমাদের 25 থেকে 26 হাজার জনশক্তি আছে ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সব মিলে, কিন্তু হ্যাঁ সিএসএ সিপা আছে 500 থেকে 600।
তো হ্যাঁ এই 25 থেকে 26-এর মধ্যে যদি, যেমন আমি আজ হতে স্যার 6-7 বছর আগে শুনেছি বাহরাইন বা অন্যান্য দেশে সিএফও হতে হলে তাকে অবশ্যই সিএসএ বা সিপা ডিগ্রি হোল্ডার হইতে হবে, ইন এডিশন হিজ এক্সিস্টিং আদার কোয়ালিটি। তো আচ্ছা আমাদের আচ্ছা। ইন্ডাস্ট্রিতেও যদি এ ধরনের একটা কন্ডিশন দিয়ে দেয়া হয়, তাহলে অনেক বেশি সিএসএ সিপা হবে এবং একটা কম্প্রিহেন্সিভ চেঞ্জ আসবে নলেজ বেসড। কারণ আমরা হুম হুম দেখেছি স্যার আমাদের এক্সপিরিয়েন্সে, জুনিয়র লেভেল থেকে যদি পুশ করা হয় তখন সিনিয়ররা বাধ্য হয় শরিয়া কমপ্লাই করতে। হুম। এক্ষেত্রে জুনিয়র বেশি পার্টিসিপেন্ট হলে এবং এই জুনিয়ররা এনকারেজড হবে যদি এখানে মানে ব্যাংকিং ডিপ্লোমার মতো একটা পয়েন্ট ইনকর্পোরেট করা হয় আর কি, যে 2 হোক 4 হোক, না, তাহলে ঠিকই 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 বলছেন। এটা একটা জিনিস মনে হয় করছে ইসলামী ব্যাংকগুলো, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, যেখানে আমি ওই সরিয়ে পড়েছিলাম, তো বা আছি এখনো, হয়তো থাকবো না, ওই ওইখানে ওই যে যারা সিএসএ বা সিপা করবে এদেরকে রিইম্বার্স করার জন্য, হ্যাঁ, এটা মনে হয় ব্যাংকগুলোর পলিসি ঢুকছে। যেমন যাই, আমি যেখানে এখন আছি বোর্ডে, জনতা ব্যাংকে, জনতা ব্যাংকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে সিএসএ সিপা ডিগ্রি, এবং এতে আপনার সোনালী ব্যাংকেও। কিন্তু এটা প্রমোশনের ক্রাইটেরিয়াতে এটা তো বোধহয় আপনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে মার্কিংটা আছে, সেখানে বোধহয় অন্যান্য ডিগ্রি থাকলেও বোধহয় 2 নম্বর না 1 নম্বর পায় এরকম। তো সেখানে এটি ইনক্লুড করলে হয়ে যায়। হ্যাঁ, এনরোল করলে স্যার এটার মানে প্রভাব অনেক হ্যাঁ হ্যাঁ, না এটা বড়তর খুব বেশি প্রভাব। একটা ইম্প্যাক্ট হবে না, হয়তো 1 নম্বর বা 2 নম্বর, হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ এসিআরে 1 2 নম্বর অ্যাড হলো, হ্যাঁ। তো এটা হতে পারে। হ্যাঁ, যেমন যেমন এই যে বিভিন্ন পাবলিকেশন যাদের আছে, যারা যারা পড়াশোনা করে, পাবলিক বিভিন্ন পেপার লেখে, আর্টিকেল লেখে, তাদের জন্য হয়তো 1 নম্বর 2 নম্বর থাকতে পারে। হুম। তো এভাবে এগুলোকে প্রমোট করা যায়। আর ইসলামী ব্যাংকিং এর ট্রেনিং এর জন্য যেটা বললেন, এটা ইয়েতে আইবিবি তে বোধহয় একটা কোর্স আছে ইসলামী ব্যাংকিং এর 100 নম্বরের, তাই না? এটা পার্ট জি জি। 1 না পার্ট 2 তে, আমি প্রতীক বলতে বলবো না। এটা একশো এটাতে নম্বরের একটা দুটো বোধহয়। পার্ট আছে স্যার, এটাতে হ্যাঁ ইসলামী ব্যাংকে এটার পয়েন্টও আছে, কিন্তু আমি হ্যাঁ যেটা হ্যাঁ বলেছি স্যার টোটাল ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হ্যাঁ বেঞ্চমার্ক, যেমন আমাদের ইসলামী ব্যাংকে ওটার পয়েন্ট আছে এবং ওটা প্রমোশনে আমাদের ব্যাংকে কাউন্ট হয় যেহেতু ফুল ইসলামী ব্যাংক। কিন্তু হ্যাঁ টোটাল হ্যাঁ ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যদি আউফি ডিগ্রিটা হয়, তাহলে হ্যাঁ। আমার লোকাল ম্যান পাওয়ার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিকে যাবে আর কি, বড় আরো সংখ্যক। আরো অনেক অন্যান্য চিন্তা করা দরকার। খালি সিএসএ স্যার এই বাড়াইয়া প্রসঙ্গে আমি এতগুলো একটু যোগ করতে সিএসএ, পারি। অন্যান্য কিছু, যেমন তৌহিদ বলছিলেন, যে ইসলামিক ব্যাংকিং এর একটা পুরো নলেজ, হ্যাঁ, ইসলামিক ব্যাংক ম্যানেজমেন্টের উপর, বা একটা ব্যাংকিং ডিপ্লোমা, আপনার আপনার ইয়াতে ডিপ্লোমা, মানে ইসলামিক ব্যাংকিং স্যার এর উপর এটাই ডিপ্লোমা কোর্স। বলছিলাম, যেহেতু আমাদের মার্কেটে হ্যাঁ, আমরা যেহেতু 35% দখল করে আছি ইসলামিক ব্যাংকাররা, রাইট তাহলে রাইট আমাদের রাইট। ব্যাংকিং ডিপ্লোমাটা আমাদের ইসলামিক ব্যাংকগুলোর অ্যাপেক্স বডি এই পরীক্ষাটা নিবে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বাহরাইনের আউফি, সিপা, সিএসএ বা এখন নতুন যে প্রোগ্রামটা চালু করেছে, এই টাইপের প্রোগ্রাম আমরা সেন্ট্রালিও আয়োজন করতে পারি বা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আয়োজন করতে পারি। ইতিমধ্যে আমাদের স্যার, যিনি আজকে সম্মানিত মেহমান জনাব আব্দুল রাউল সরকার স্যার, আমাদের সিএসিপি চালু করছেন, যেটা ক্যাম্পস এর সাবস্টিটিউশন। তার পাশাপাশি আমি করেছি সিআইটিপি, সার্টিফাইড ইন্টারন্যাশনাল ট্রেড প্রফেশনাল। তারপরে করেছি সিআইআইপি, সার্টিফাইড ইসলামিক ইনভেস্টমেন্ট প্রফেশনাল। এবং আমাদের আরেকটা কোর্স আছে যেটা এই সিআইআইপি শেষ হয়ে গেলে ওটা শুরু হবে, সিএসবিপি, সার্টিফাইড শরিয়া ব্যাংকিং প্রফেশনাল। এবং প্রত্যেকটাই আব্দুল রাউল সরকার স্যার প্রথমটা বিএফআই থেকে অনুমোদন নিয়েছেন, তারপরে সিআইটিপি আমি ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিয়েছি, তারপরে সিআইআইপি এটা হচ্ছে আইবিআরপিডি থেকে অনুমোদন নিয়েছি। এইভাবে প্রত্যেকটা অনুমোদন নিয়ে আমরা এগুলো পরিচালনা করতেছি। তাহলে ভেরি গুড আমরা ভেরি এগুলো গুড। অ্যাপেক্স বডির মাধ্যমে আমরা করতে পারি, নিজেরাও করতে পারি, এবং আমাদের কর্তৃপক্ষকে রাইট বলা যায় এটাকে ওয়েটেজ দেয়া রাইট। আমাদের আমাদের প্রমোশনে। তৌহিদ, স্যার তৌহিদ, আমরা আমরা আরাফাতে যে স্বাধীনতা ভোগ করছি এবং নানান ধরনের প্রোডাক্ট সৃষ্টি করছিলাম, জি অন্যান্য জি। ইসলামী ব্যাংকগুলো কিন্তু তাদের ট্রেনিং শুধু এত স্ট্রং না। না তারা, স্যার এটা করতে পারে নাই কেউই। হ্যাঁ, হ্যাঁ তারা এই সবগুলো করলে, করতে পারলে আদার ইসলামিক ব্যাংক, এখন তো ব্যাংকের সংখ্যা আরো কমে যাচ্ছে, 10টা থেকে তো নেমে নেমে আছে 6টা। জি হ্যাঁ। জি তো জি। এখন এখন এই বাকি যারা আছে, যেমন শাহজালাল ইসলামী ব্যাংক, আহ, আর ইসলামী ব্যাংক বাংলাদেশ তো একটা ডেভেলপ করতেছে এরা, হ্যাঁ, আরো যে 2 3টা ব্যাংক আছে, এরা যদি এই উদ্যোগ নেয় তাহলে নিজেরা ম্যান পাওয়ার নিজে করতে পারে। আর যেটা একটা প্রস্তাব ছিল আইবিসিএফ এ,
যে বিআইবিএম এর মতো একটা, কারণ বিআইবিএম বছরে 2টা কোর্স করে ইসলামী ব্যাংকের উপর। এখানে সর্বোচ্চ বোধহয় কত 60-70 জন লোক পার্টিসিপেট করে। তো এই জন্য আমাদের একটা প্রস্তাব ছিল বাংলাদেশ ব্যাংক থেকেই যে আইআইবিএম, মানে এটাও বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বেই হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেয়ারম্যান থাকুক বা একজন ডিপটি গভর্নর ইসি ইয়া হোক, মানে ইসি চেয়ারম্যান থাকুক, ঠিক বিআইবিএম এর মতো একটা ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংক ম্যানেজমেন্ট। তাহলে এখান থেকে আপনার বিভিন্ন রিসার্চ প্রোগ্রাম, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, ডিপ্লোমা এবং নানান সার্টিফিকেশন প্রোগ্রামগুলো হতে পারে। কারণ এখানে ধরেন 20, 30, 40 জন থাকে যদি একটা আপনার ফ্যাকাল্টি মেম্বার, এবং সেটা যদি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এটা একটা আপনার একটা নতুন একটা আপনার কি বলে ট্রেনিং এবং রিসার্চের দিগন্ত সৃষ্টি করবে। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি এখনো। আর এটা তো মালয়েশিয়া তো এভাবেই এগিয়েছে। ওদের যে ইনসিফ, ওদের যে সেন্ট্রাল ব্যাংক ইনসিফ ইউনিভার্সিটি করেছে, যেটা এখন শুধু মালয়েশিয়া না, হোল ওয়ার্ল্ডের মানে সেরা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ইসলামিক এডুকেশনাল রিসার্চ হাব। রিসার্চ বডি, এটা আমাদের ট্রেনিং ট্রেনিং সেন্ট্রাল এন্ড ব্যাংকে রিসার্চ এরকম বডি। করতে হ্যাঁ, পারে। রাইট। ট্রেনিং অ্যান্ড ইনসিফ ইউনিভার্সিটি যেটা, স্যার এ ধরনের এটা করলে তো সেন্ট্রাল ব্যাংক গ্রেট, যদি গ্রেট হবে স্যার। পজিটিভ হয়, সেন্ট্রাল ব্যাংক যদি আগামীতে আরো পজিটিভ হয়, এখন যেটা আছে তো বিআরপিডি, এবং এটা যদি করা যায়, যেমন ইসরা, এনসিএফ, ইক্লিফ, এরকম প্রতিষ্ঠানগুলো আছে ইয়েতে মালয়েশিয়াতে। আমি সবগুলো ভিজিট করার আমার সৌভাগ্য হয়েছিল, এবং ওগুলো করতে পারলে তো খুবই খুবই ভালো সেন্ট্রাল ব্যাংকের অধীনে। তবে আমি যেটা আমাদের যেটা দেশীয় প্রেক্ষাপটে, ওটা আইআইবিএমটা হইলেও অনেকটা কাভার হয়ে যায়। থ্যাংক ইউ। স্যার 2025 সালের ওই ইসলামিক ব্যাংক গাইডলাইন যেটা নয় ছিল, 25 সালেরটা স্যার দেরি হচ্ছে কেন? এটার সর্বশেষ অবস্থাটা কি আপনি যদি বলতেন? ওটা একজন ডেপুটি গভর্নরের কাছে ধরা আছে। একজন ডেপুটি গভর্নরের অনেক দায়িত্ব তো, প্রায় 15-16টা ডিপার্টমেন্ট। তো ওই জন্য আমরা আগে থেকে বলতেছিলাম যে ডেপুটি গভর্নর একজন হওয়া দরকার অনলি ফর ইসলামিক ব্যাংকিং সেক্টর, তাহলে তার জন্য অ্যাটেনশনটা ভালো সুবিধা হয়। কিন্তু একজন ডেপুটি গভর্নরের উপর এত দায়িত্ব থাকে যে অ্যাটেনশন দিতেই পারে না। হ্যাঁ, তো এই জন্য যে বাংলাদেশ ব্যাংকেও মোটিভেট করতে হবে। নতুন যে শরিয়া বোর্ড হলো, তারা হয়তো বলতে পারে যে তাদের কাজগুলো দেখার জন্য একজন নতুন ডেপুটি গভর্নর দরকার, ইসলামিক ব্যাংকিংটা দেখার জন্য। আর এখানে তো হিউজ কাজ, কিন্তু একজনের পক্ষে তো সব দেখা সম্ভব না। থ্যাংক ইউ তবুল। জি, হাবিবুর রহমান স্যার, আপনি হাত তুলেছেন, মিউট আছেন, আনমিউট করে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? জি জি, বুঝতেছি না। জি, Thank you. শুনতেছি। ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম স্যার, সরকার স্যার, অনেক ধন্যবাদ আপনার এই নাইস প্রেজেন্টেশনের জন্য। এবং কম্প্রিহেন্সিভলি আপনি তো প্রায় সবগুলো পয়েন্টে কভার করেছেন। তো এখানে তো যারা আছেন সবাই ব্যাংকার, আমি তো একাডেমিশিয়ান, পড়াশোনা করি ইসলামী ব্যাংকিং নিয়ে। হুম। তো আমি আহ, দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, আমি তো দীর্ঘদিন পড়াশোনা করতেছি ইসলামী ব্যাংকিং নিয়ে, আমার নিজস্ব অবজারভেশন আছে। এছাড়া রিসার্চের কাজও আমি বাংলাদেশ কেন্দ্রিক প্রায় বেশ কয়েকজনের সাথে রিসার্চ আলাপ করেছি, মানে রিসার্চের জন্য ফর্মাল সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি। তো জি। আমরা তো সামনের দিকে যাচ্ছি স্যার, 40 বছর হয়ে গেল, কিন্তু হুম। হওয়ার পরেও আমরা কিন্তু স্যার এখনো মৌলিক জায়গাতেই আছি আসলে। সবাই একই প্রশ্ন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কতটুকু ইসলামিক? হ্যাঁ, হুম। প্রশ্নটা সেটেল না করে আমরা আসলে যত ডেভেলপমেন্টের কথা বলি, মূল জায়গা ঠিক না করে তো আসলে সামনের দিকে আগালে লাভ হবে না। আমি নিজেও আসলে কনভিন্স না আমার পড়াশোনা করার পরে এবং জানার পরে। আমি একটা এক্সাম্পল দিতে চাই, যে ধরুন মোরাবাহা, বাংলাদেশে মোরাবাহা মোয়াজ্জাল যে ক্রেডিট সেল গুলো, এগুলো প্রায় 70% মোরাবাহা, হুম। 70% ট্রানজেকশন মোরাবাহা দিয়ে হচ্ছে। হুম। আমার সাক্ষাৎকারে আমার রিসার্চের আউটপুট হিসাবে বাংলাদেশে যারা কাজ করতেছেন বিভিন্ন পর্যায়ে, দায়িত্বশীল, মোরাকি বা হেড অফ দ্য ব্যাংকিং, সবাই থেকে কথা একটাই আসছে যে বাংলাদেশে 90% মোরাবাহা হচ্ছে আপনার কাগজে কলমে, যে সেখানে হুম। রিয়েল ট্রানজেকশন নেই, রিয়েল কমোডিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই। হুম। কমোডিটি আসার আগে মোরা। মুরাবাতে শরিয়া নন কমপ্লায়েন্সটা অনেক ব্যাপকভাবে হচ্ছে, বুঝছেন।
কারণ হলো যে মুরাবাহা টু দ্য পারচেজ অর্ডার, জি, আমরা যে একটা এখানে যে আপনার বড়োয়ারকে যে আপনার কি বলে ওটাকে, তাকে যে এজেন্ট দেয়া হয় ব্যাংকের রিস্ক। পক্ষ থেকে যে বাইং এজেন্ট করা হচ্ছে, এটা কতটুকু সাইন্টিফিক আমার একটু জি, সন্দেহ জি, আছে আর কি। যে যাকে আমি, যার সাথে মুদেরাবা মুশারাকা করতে পারতেছি না, হ্যাঁ মুরাবা করতেছি, কিন্তু সেই লোকেরই আমি বানাচ্ছি বাইং এজেন্ট। হ্যাঁ, তো এইটা যে যে এই এখানে স্যার কন্ট্রাক্টে। হ্যাঁ, সবচেয়ে যেটা ভয়াবহ পয়েন্ট সেটা হচ্ছে, হ্যাঁ, কারণ আমরা তো জানি যে আপনার যে কোনো ধরনের ইফোর্ট, রিস্ক, লায়াবিলিটি নেওয়া ছাড়া প্রফিট করা যায় না। প্রফেসর ইসলাম স্পষ্ট নিষেধ করেছেন যে এই ধরনের প্রফিট এটা হচ্ছে হারাম, নিষিদ্ধ। এখন হুম, যখন বাইং এজেন্ট দিয়ে মোরাবাহা করা হচ্ছে, ঠিক কোন হুম, ব্যাংক এই রিস্ক লায়াবিলিটি নিচ্ছে প্রোডাক্টের, আর আদৌ কোনো প্রোডাক্ট থাকে না, কাগজে কলমে হয়, হ্যাঁ, 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 প্রোডাক্টটা রিসিভ করার আগেই সাইনটা হয়ে যায়, তারপরে গিয়ে প্রোডাক্টের বিষয় আসে। তো এই হুম, মোরাবাহাটা শরিয়া কমপ্লাইন্ট না হওয়ার কারণে যে আউটকামটা আসতেছে এটা তো অত্যন্ত ভয়াবহ। 70% ট্রানজেকশন, এটার আউটকাম, এটার প্রফিট এখান থেকে ডেপোজিট ওদের দেওয়া হচ্ছে, তাহলে হুম, আপনার কি? এই পুরা জিনিসটাই তো শরিয়ার প্রেক্ষিতে ভায়োলেশন। গেছে, ভায়োলেশন। তাহলে আমরা এই শরিয়া ভায়োলেশনটা রেখে আমরা সামনের দিকে কোথায় যাব? আমরা সামনের দিকে যাই বা লাভ কি হবে? যতই সামনে যাই এই প্রশ্নটা থেকে যাবে। ওই জন্য আপনার এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে যে মডেল অপারেন্ডি চেঞ্জ করা যায় কিনা, বা কোনো জি, ক্লু এখান থেকে বের করা যায় কিনা। হ্যাঁ, না হইলে এই আপনার বড়োয়ার নিজেই বায়ার, বাইং এজেন্ট, হ্যাঁ, হুম, হুম, এটা কতটুকু হচ্ছে ঠিক হচ্ছে অ্যাজ অ্যান এজেন্ট সে পারচেস করে কিনা, তাই না? কারণ এটা হচ্ছে যে আপনার সেই মানে অ্যাসেটটা ইজ সোল্ড টু কাস্টমার বিফোর দ্য ব্যাংক পারচেসেস। যদি জি, এটা জি, হয় তাহলে তো এটা আসলে শরীয়ত লঙ্ঘন। পুরা হ্যাঁ, লঙ্ঘন। এটা কারণ একদম টপ ক্লাস কারণ ভায়োলেশন। কারণ মিল্কিয়াত বা মালিকানা যদি না আসে, এখন আর স্যার যদি এই আর কথাটা যদি আপনি এই যেটা কথাটা বললেন। আসতেছে না, এই কথাটা আসা হ্যাঁ, দরকার এবং এটা নিয়ে আমাদের ওয়ার্কআউট করা দরকার। হ্যাঁ, শরিয়া স্কলার, ব্যাংকার, ব্যাংকের লিডাররা আছেন এবং সেন্ট্রাল ব্যাংক মিলে রাইট, কিভাবে আসলে এটা ওভারকাম করা যায়, এটা আসা হ্যাঁ, দরকার। এটা একটা আমার আমার দৃষ্টিতে এটা বড় একটা ভায়োলেশন। এবং অনেকে হ্যাঁ, বলছেন যে এখানে তো শরিয়া মোরাকিবদের এক পর্যায়ে ওনাদেরও তো লিমিটেড পাওয়ার, লিমিটেড ক্যাপাসিটি। তো হুম। এখানে যদি ব্যাংকে যারা লিডার আছেন, এমডি, ডিএমডি বা আরো সিনিয়র পর্যায়ে, ওনারা যদি সচেতন না হন তাহলে আসলে এগুলো ওভারকাম করাটা না, এগুলো ওই tough। আপনার মেকানিজমটা বের করতে হবে, Management। কারণ অনেক সময় দেখা যায় কি যে মাল্টিপল মুরাবাহা কন্ট্রাক্টস এগুলো হুম, আপনার সাইমultaneously হচ্ছে এক্সিকিউটেড জি, জি, বেসড অন দি সেম অ্যাসেট। এরকম যদি হয় তাহলে তো পুরো একদম আপনার লঙ্ঘন, তাই না? জি, জি স্যার। এই জন্য ব্রিচ অফ প্রমিস বা লেট পেমেন্ট, এটা তো আসলে এটা আমরা আশা করি না যে এখানে অ্যাকচুয়াল কস্ট যেটা সেটা ইনকার করবে। হুম, কিন্তু এই আপনার বাই মুরাবাহার এত আপনার মানে এত বেশি ব্যাপক ইউজ যে এটাকে শুধু মনে হয় যেন ওই আপনার মানে কস্ট প্লাস প্লাস মার্কআপ, আর জি, মনে হয় কিছুই নাই। কিন্তু এর আর ভিতরে কিছু যে নেই। কত কি আছে। হ্যাঁ, মানে রিস্ট্রাকচারিং টেক্স প্লেস উইদাউট এ নিউ কন্ট্রাক্ট। তাহলে যদি নতুন কন্ট্রাক্ট না হয়, আগেরটার সাথে লিঙ্ক করা হয়, তাহলে এরকম অনেক কিছু হইতেছে। কিন্তু এটা বাংলাদেশ ব্যাংক আস্তে আস্তে আশা করি সচেতন হবে, তাই না? বাংলাদেশ এখন ব্যাংকে যারা স্যার আমি তো সচেতনতা আছে, আমি তো বলতেছি যে যেহেতু পুরো ট্রানজাকশনটাই হচ্ছে না, তাহলে এখানে আর ইসলামী ব্যাংকিং কি থাকলো? সরি, হ্যাঁ, হালাল সেটা সেটা তো ইনকাম অবশ্যই। গুলো হালাল কিভাবে হলো? না, এখানে সেটা তো আমাদের ওটা তো ব্যাংকার অবশ্যই। ভাইয়েরা আছেন, আপনারাও চিন্তা করতে পারেন যে আপনাদের হ্যাঁ, চাকরি বাকরি, ইনকাম, আপনাদের কার্যক্রম এগুলো কি হচ্ছে। আপনাদেরও এখানে অনেক দায়িত্ব আছে, অনেক রোল প্লে করতে হবে। আমাকে যারা এখানে প্রশ্ন করেন অনেকেই এখানে জানতে আমি চান। স্যার আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম এখানে একটু আসসালাম। আমি এখানে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো আমাদের যে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির এই যে বিশাল এই যে ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট হ্যাঁ, এবং ইসলামী ব্যাংকগুলো এর বাহিরে না, এটার কিন্তু মূল কারণ হলো শরিয়া ভায়োলেশন। রাইট, এক্স্যাক্টলি, আমি আপনাকে রাইট। একটু এক্স্যাক্টলি। ব্যাখ্যা করি স্যার। মানে একজন ক্লায়েন্ট ফার্স্ট নন কমপ্লায়েন্স শুরু করে মানে ফান্ড ডাইভার্সনের মাধ্যমে। তো ফান্ড ডাইভার্সনের একটা অংশ হলো শরিয়া ভায়োলেশন। কিন্তু এই ফান্ড যে স্কোপ নাই এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে যদি সে শরিয়াটা ঠিক মতো করতো, ফান্ডটা হুম, কিন্তু বিজনেসে থাকতো। রাইট। এভাবে যে শুরু হয়, এই ইনিশিয়ালি হয়তো প্রথম বছর সে টাকাটা ঠিক মতো দিচ্ছে, কিন্তু যেহেতু টাকাটা বিজনেসে নাই,
পরের বছর কিন্তু সে আর টাকা দিতে পারছে না, ক্লাসিফাইড হচ্ছে। তাহলে হুম আমি যদি একটু ইনভার্সলি চিন্তা করি, সেটা হলো যদি শরিয়াত পুরিপুরি হয়, হালাল ইনকাম আমরাও খাবো, পাশাপাশি ক্লায়েন্টের বিজনেসটা সাস্টেনেবল হবে, ইকোনমিও টিকে যাবে। রাইট এখন সবকিছুর ঊর্ধ্বে স্যার আমার মনে হয় এখন নতুন এনভায়রনমেন্টে শরিয়াকেই সবকিছুর উপরে গুরুত্ব দিতে হবে এবং এটা কম্প্রিহেন্সিভলি কাজ করতে হবে। এটা না হলে আদৌ ইসলাম ব্যাংকিং ইন্ডাস্ট্রি লং টার্মে টিকবে না, যতই আমরা পলিসি করি না কেন, জি ওই কারণ জন্য আল্লাহ আমি আমার রহমত ওই থাকবে জন্য না। আমার এবং লেকচারে আমি এটার জন্য বলছিলাম না আপনি যে আপনার একটা কনভার্জেন্স, কথা আমার খুব ওই আমার লেকচারে বলছিলাম না যে জি কনভার্জেন্স জি টু কনভেনশনাল ব্যাংকিং, যদি এইটা হয় তাহলে কনভার্স করলে তো এই ব্যাংকিং করে লাভ নাই, জি তাই না? হুম। আমরা তো আমাদের লেকচারে বলি না যে না মুরাবাহাতে আপনার আর ফান্ড আপনার একটা ফান্ড কথা স্যার ডাইভারশন। আমার ভালো লাগছে, বাংলাদেশ ব্যাংকে যেটা করছে সেটা শরিয়া অ্যাডভাইজার নয়, সেটা তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিতে হবে। হ্যাঁ, ওরা তো পাওয়ার না দিলে এটা স্যার কোনো কাজ হবে না, না না, এটা তাই তো ও ওরা মানে ফিকটিশিয়াস হয়ে যাবে। ওরা আর একটা ঘটনা জি, শোনেন যেটা এবং আমি স্যার শুনলাম, যে সেটা অথরিটি না হলো যে দিলে রেসপন্সিবিলিটি এক্সিকিউট হয় না স্যার, অথরিটি না হ্যাঁ দিলে রেসপন্সিবিলিটি কাজ হয় না স্যার। হুম। এক্স্যাক্টলি না, অলরেডি সেই সদস্য নাকি প্রশ্ন উঠেছে যে আমরা শুধু মানে অ্যাডভাইজিং আমাদের রোল কেন হবে, আমাদের রোল হবে সুপারভাইজারি। আর একটা নাকি প্রশ্ন তুলছে যে বাংলাদেশ ব্যাংকের যে শরিয়া বোর্ড আপনি করলেন, আমাদের যে অনারিয়াম দেবেন, সম্মানী দেবেন, সেটা হালাল না হারাম? খুব ভালো কোশ্চেন তুলছে আর কি, যে আমাদের আপনাদের ইনকাম সব সুদ, তাহলে সুদি ইনকাম থেকে আমাদের যদি এত সম্মানী দেন, তাহলে আমরাই তো সর্বনাশ। শরিয়া ভায়োলেট করলাম, তাই না? শরিয়া রাইট, ভায়োলেশন তো ফান্ডামেন্টাল আমরাই করলাম। কোশ্চেন। তো এইটা দেখা যাক, এইটার নাকি জবাব এখনো বাংলাদেশ ব্যাংক দেয় নাই, হয়তো নেক্সট মিটিং এ দেবে আর কি। যে বাংলাদেশ ব্যাংক তো এতদিন ওই যে আর ইন্টারেস্ট আমরা আরো অবলিগেশন শুনতেছি দিয়ে চালাই যে দিচ্ছে। সিএসবিআইবি ওটাকেও ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙ্গে, আমার মতে ভেঙ্গে না দিয়ে ওটাকে রিসার্চ অর্গান হিসেবে আপনার রাখা যেতে পারে, তাই না? মানে সুপারভাইজারি ক্ষমতা তো ওদের নাই, কিন্তু ওইটা না থাকুক, কিন্তু একটা আপনার রিসার্চ প্রতিষ্ঠান হিসেবে এই এইটার নাম চেঞ্জ করিয়া দে ক্যান অলসো হেল্প বাংলাদেশ ব্যাংক, জি সেটাই, তাই না? ভেঙে ভেঙে দেওয়া তো দিলে চলে গেল, ভেঙে না চলে দিয়ে গেল, এখন কাজে এই কিভাবে প্রতিষ্ঠান থাকা ইফেক্টিভলি দরকার, কাজে লাগানো যায়। জি, যেখানে এমন আমাদের প্রতিষ্ঠান নাই। প্রতিষ্ঠানই নাই। আমি আমি প্রথম জি শুরুতে বলছিলাম যে ইনস্টিটিউশনাল সেটিংস গুলো আমাদের দেশে নাই। নাই। বিভিন্ন দরকার, ইনস্টিটিউশন অনেক দরকার, কিন্তু ইনস্টিটিউশন নাই। যেটা আছে এটা যদি ভেঙে দেয় তাহলে তো আর থাকলো না, তাই না? ওদেরকে নেচারটা চেঞ্জ করলে হয়, জি ওদের স্যার, কাজের আরেকটা নেচার। বিষয়, স্যার, এখানে ইসলামিক ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর হুম। এটা আসলে একটা খুবই আরেকটা দুঃখের বিষয়, 40 বছর ব্যাংকিং হচ্ছে অথচ ইসলামিক ব্যাংকিং পড়াশোনার কোনো প্রতিষ্ঠান হয় নাই। না, আপনি আমারে বলেন তো, হয়নি। বিগত 6 মাসে বাংলাদেশে ইসলামী ব্যাংকের কোনো সেমিনার হয়েছে, কোনো ওয়ার্কশপ হয়েছে? আর এই এই মালয়েশিয়াতে ব্যাংকগুলো, স্যার এই ডেইলি এই ডেইলি ব্যাংকগুলো কিছু শত শত করছে? হচ্ছে। কিন্তু আপনি মালয়েশিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ইংল্যান্ডে দেখেন, এখানে এমন কোনো সপ্তাহ বা নাই যে সপ্তাহে কোনো না কোনো প্রোগ্রাম আছে আর কি। এখন স্যার আমার সাথে ওই যে ইউনিভার্সিটি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে এইভাবে আলাপ হচ্ছিল, ওনারা অনেকবার চেষ্টা করছিলেন, ওনারা পার্টিসিপেন্ট পান না, স্টুডেন্ট পান না। তো আসল সমস্যা হচ্ছে যে ডিমান্ড না থাকার কারণে ওনারা পাচ্ছেন না। হুম। এখন একটু আগে যে ব্যাংকার ভাইয়েরা যে সমস্ত আলাপ করতেছিলেন, ইসলামী ব্যাংকিং এর রিক্রুটমেন্টে ওখানে যদি বলে দেওয়া হয় যে ইসলামী ব্যাংকিং কোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে অটোমেটিকলি একটা ডিমান্ড ক্রিয়েট হবে। না, ওইটাই তো আমি বলছিলাম যে তখন যে ইন্ডাস্ট্রি এমবিএ, এবং ইসলামিক ইউনিভার্সিটি, ফাইন্যান্স, হ্যাঁ, শোনেন, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি যদি একটা কোলাবোরেশন থাকে। হুম, কলাম থাকে, হুম। তাহলে ওখানকার ছাত্র যারা বিবিএ করবে, ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিং মেজর নেবে, বা আপনার মানে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের উপর বিবিএ এমবিএ, তখন তখন তারা একটা এসুরেন্স পাবে। এবং এবং এখানে ব্যাংকগুলো আগেই বলতে পারে যে আমাকে 2026 সালে আপনি 50 জন ছাত্র আপনার ইয়ে দেবেন, এমবিএ দেবেন। তারা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড বা মেজর বা তাদের পুরো ডিগ্রিটা হবে ইসলামিক ব্যাংকিং উপর, তাই না? তা না হলে তো এটা ডিমান্ড না সৃষ্টি হলে হবে তো না। সাপ্লাই আসবে না, সাপ্লাই ইয়ে হ্যাঁ, হবে, আমাদের এখানে ক্রিয়েট সাপ্লাই করতে হবে। সাইডটা অনেক বেশি, কিন্তু ডিমান্ড সাইড ইজ নট রেসপন্ডিং। এই জন্য ডিমান্ড সাপ্লাই গ্যাপ আছে। এই গ্যাপটাকে দূর করার জন্য ইসলামী ব্যাংকগুলোর সাথে বিশ্ববিদ্যালয়গুলোর নানান ধরনের এমওইউ সাইন হওয়া উচিত, ব্যাংকগুলো তো বুঝছেন? এই ক্ষেত্রে আপনার কোনো বাজেট অ্যালোকেট করে না তাদের রিসার্চ আর এন্ড তে। না, বাজেট দরকার নাই, তাহলে তো তারা বাজেট হয়তো দরকার বলতে পারে আছে। যে হুম, আপনার বিশ্ববিদ্যালয় থেকে আমাকে এতজন দেবেন, আমি যখন রিক্রুটমেন্ট করবো তখন দে উইল গেট প্রায়োরিটি, হুম। বুঝছেন?
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট থাকা উচিত। আমি একবার দেখছিলাম যে ইসলামী ব্যাংকে মানে হেড অফিসে একটা ডিপার্টমেন্ট ওপেন হয়েছিল, যে R&D, হুম। রিসার্চ, আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা কোনো আগে এমডি নাকি এটাকে আপনার বিলুপ্ত করে দিছে আর কি, বুঝছেন? নামটা বললাম না, সবাই চিনি ফেলবেন। জি জি সবাই। তাহলে কতটুকু তার বিদ্যুৎ সেই সে, হ্যাঁ, কতটুকু প্র্যাগমেটিক চিন্তা করে, চিন্তা করেন দেখি। খালি নিজেই যদি অ্যাওয়ার্ড নিয়ে অ্যাওয়ার্ডের পিছনে ঘোরে, কিন্তু ইন্ডাস্ট্রি তো ডেভেলপ হচ্ছে না। হ্যাঁ, অ্যাজ এ আরেকটা ম্যান, স্যার, ব্যক্তি হিসেবে। আরেকটা অবজারভেশন, আপনার এক্সপিরিয়েন্স, বাংলাদেশে 40 বছর ইসলামী ব্যাংকিং চর্চা হচ্ছে, ইসলামী ব্যাংকিং হুম, লিডার কেন তৈরি হয় নাই? আমাদের হাতে গোনা আব্দুল আওয়াল সরকার স্যারের মতো কয়জন আছে আমাদের? 40 বছরে তো আরো হওয়ার দরকার, কথা ছিল। না, একটা হলো যে ধরেন লোকজন এই লাইনে নিজেদেরকে এক্সপার্ট করতে ভয় পায়। আগের যে কনটেক্সট ছিল, সেই কনটেক্সটে আপনার ইসলামী ব্যাংকিং বা ইসলাম সম্পর্কে জানা, পড়াশোনা করা বা ডিগ্রি দেওয়া বা নেয়া বা ইয়ে করা, তখন তারা একটা চিহ্নিত হয়ে যায় যে এরা বোধহয় রাজাকার। আহ, যেমন আপনার আমার বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমাকে অনেকেই বলতে রাজাকার, কিন্তু আমি তখন কিন্তু ক্লাস আপনার ইয়েতে পড়ি, কি বলে, ক্লাস 6 না 7-এ পড়ি। হ্যাঁ, আমি বুঝতে পারি না যে একটা যুদ্ধ হচ্ছে আর কি। হ্যাঁ, তা আমি রাজাকার কেমনে হইলাম? তো যাই হোক, এইভাবে মানে আমি একবারে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের এই ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে যে অবদান রাখছিল বেশি, ওনার নাম ছিল ASM ফগুল হাসান, বুঝছেন? উনি আচ্ছা। ডেপুটি গভর্নর ছিলেন। তো ফখরুল হাসান স্যার ডিপ্টি গভর্নর থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওই IBTR এ, আপনার IBBL এর যে ট্রেনিং জি জি। এবং একাডেমি, ওখানে উনি প্রিন্সিপাল ছিলেন। তো আমি ওইদিন থেকে জিজ্ঞেস করেন, স্যার বাংলাদেশ ব্যাংকে আপনি ইয়াসে ইয়াসে রিসার্চের ডাইরেক্টর ছিলেন, অ্যাডভাইস এবং ডিপ্টি গভর্নর ছিলেন, আপনার বিশাল অবদান দেখলাম ফাইলে, অনেক আপনি বহু দেশে ভ্রমণ করছেন, আপনি রিপোর্ট লিখছেন, এবং আপনার রিপোর্টের উপর গভর্নমেন্ট কনভিন্স হয়ে বাংলাদেশে এই ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু আপনার নেক্সট ম্যান নাই কেন? হুম। আমি বাংলাদেশ ব্যাংকে দেখি যে ইসলামিক ব্যাংকিং এর কোনো পলিসি সেলও নাই এবং কোনো রিসার্চ সেলও নাই। হয় নাই কেন? কারণ উনি স্ট্রেট জবাব দিলেন যে দেখো, কেউই ইন্টারেস্টেড না এই লাইনে, মানে কেরিয়ার গঠন করার জন্য সবাই ভয় পায়, কেউই ইন্টারেস্ট না। শেষ পর্যন্ত আমিও চলে আসছি, ওটাও গেছে গা। তখন আমি চিন্তা করলাম যে না, নেক্সট ম্যান তৈরি করা উচিত। এই যে আজকে যে IBRP যারা আছে, এদের সহ অনেকগুলোকে আমি ইন্টারনাল ট্রেনিং দিছি। আপনি তো জানেন মনে হয় যে জি। ইয়েতে রিসার্চ ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে আমি এদেরকে ডেকে ডেকে নিয়ে এসে হাতে কলমে ইসলামী ব্যাংকিং এর কনসেপ্ট গুলোকে বুঝাতাম, স্যার, বুঝছেন? বাংলাদেশ ব্যাংক নাকি চায় না যে ইসলামী ব্যাংকিং নিয়ে বেশি পড়াশোনা হোক বাংলাদেশে? এটা আমি জানি না, তবে চাই, চাই বলেই তো হইতেছে এগুলো। এখন তো আগের মতো তবে তো স্যার পরিবেশ নাই। লোকবল অপ্রতুল। এখানে IBRPD তে লোকবল অত্যন্ত কম স্যার। না, হবে হবে, এটা তো একটা অর্গানোগ্রাম করছে, তবে হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে, মানে স্লো, তাই না, স্লো অ্যান্ড স্টেডি একেবারে একটা সেকুলার এনভায়রনমেন্টে যেখানে সবগুলোই সুদ ভিত্তিক। আর বাংলাদেশ ব্যাংক তো সুদের ইমাম। এখন আপনি যদি সুদের ইমাম থেকে আপনি সব চান, তাই আস্তে আস্তে মানে আপনার গ্রাজুয়াল মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, তাই না, মোটিভেশনটা গ্রাজুয়াল। স্যার, আমি একটা স্যার কথা এভাবে বলি, আমাদের তো একটা কম্প্রিহেন্সিভলি সিস্টেম কাজ ছিল করতে হবে, ভাব। মানে হুম। সবগুলো পয়েন্ট ধরে ধরে ওভাবে কাজ করলে তখন স্যার ইন্ডাস্ট্রিটা বিল্ড আপ হবে। সাইড না আর কি, সব সাইডকে ফোকাস করে প্রেফারেন্স বেসিসে কাজ করতে হবে আর কি। না, ইট ওটা ডিপেন্ডস। ভিশন মিশন থাকলে ইনশাল্লাহ চাইতো আল্লাহ চাই হুম। ভবিষ্যতে না আমরা না, একটা ভালো কিছু it করতে it পারবো। it it depends on এটাই মনে the হচ্ছে। mindset of the জি স্যার, থ্যাংক high ups of central bank, তাই না? সেন্ট্রাল ব্যাংকের হাই আপ থাকবে যারা, এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। যদি পলিটিক্যাল উইল যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক 1 সেকেন্ড দেরি করবে না। আপনারা যদি পাকিস্তানের এক্সাম্পল দেখেন, জিয়াউল হক যখন, খুব সম্ভব 1980 বা 1981-এর দিকে, উনি যখন একটা হুকুম জারি করলেন যে পাকিস্তানের সুদকে নিষিদ্ধ করা হলো, জিয়াউল হক, তখন কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান রাতারাতি একটা ফরমান জারি করে দিল যে কোনো ব্যাংক সুদি লেনদেন করতে পারবে না। এবং এটা কয়েক বছর ছিল। এই সেই কাগজগুলো আছে আমার কাছে, আমি ওদের ওদের কাছে নিয়ে আসলাম এবং সেগুলো বিআরপি দিয়ে আসছি আমি। ওই আই বিআরপি দিয়ে এসেছি যে তখনকার সার্কুলারগুলো কি কি ছিল। হ্যাঁ, এবং দেখা গেল যে রাতারাতি সব ওভারনাইট সব চেঞ্জ হয়ে পরের দিন থেকে সুদ পাকিস্তানে হারাম হয়ে গেল। পরে যখন আবার ইলেকশন, যখন উনি মারা গেলেন, এবং পরের ইলেকশনে যখন PPP ক্ষমতায় আসলো, তখন আবার চালু হলো সুদ।
বুঝছে? এই জন্য পলিটিক্যাল ডিসিশন বা পলিটিক্যাল উইল এটা একটা মারাত্মক এফেক্ট তা তো করে অবশ্যই স্যার। বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এর আজকে যে দুরবস্থা। এইটার পিছনে কারণ কিন্তু পলিটিক্যাল উইল। যদি আপনি একটু গরিবের চিন্তা করেন, পলিটিক্যাল উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাইন্ডসেট। হ্যাঁ, না উইল মাইন্ডসেট এবং উইল দুইটাই। রাষ্ট্র কি চায়? রাষ্ট্র চায় যে লুটপাট হোক, তাহলে তো হবে, তাই না? জি স্যার, স্যার, সিটি ব্যাংকের থ্যাংক ইউ। মিজান ভাই হাত তুলেছিলেন, কিছু বলবেন? মিজান ভাই, প্লিজ। সালাম সিটি ব্যাংকের আলাইকুম। মিজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি মিজান বলছিলাম স্যার, সিটি ব্যাংক। সিটি ব্যাংক। জি স্যার। জি। আহ, চমৎকার আলোচনা শুনলাম স্যার। তো ওই যে আমার যে হাবিবুর রহমান স্যারের সাথে একটু এক্সটেনশন করতে চাচ্ছিলাম যে নট অনলি মুরাবাহা, বেসিক্যালি আমরা থিওরিটিক্যালি যতটুকু ইসলামিক ব্যাংকিং আগাইছি, হুম প্র্যাকটিক্যালি স্যার আসলে ততটুকুই পিছাইছি। মানে নট অনলি মুরাবাহা, আমরা যদি সালামের প্র্যাকটিসটা যদিও কম, যতটুকুই বা আছে, আমরা যে সেইখানে সেলিং এজেন্ট নিয়োগ দিচ্ছি সেখানেও কিন্তু অলমোস্ট একই প্র্যাকটিস হচ্ছে, যে গুডস গুলো অনেক হুম সময় না হচ্ছে, আসলে গুডস বিক্রি হচ্ছে কিনা, জাস্ট কিন্তু রাইট। নর্মাল ট্রানজেকশনের মতোই টাকা এনে জমা দিচ্ছে, আমরা অ্যাডজাস্ট করে ফেলছি। তারপরে স্যার এই যে আহ, ইসলামিক ব্যাংকিং এর যে এত এত স্যার অনিয়ম হচ্ছে, বা ইসলামী ব্যাংকিং আজকে মানুষের ট্রাস্ট হারিয়ে যাচ্ছে, তা আমার হুম একটা মানে ইয়ের বিষয় যে আমাদের শরিয়া বোর্ড যেনারা আছেন, তো জি। ওনারা সবসময় একটা জিনিস দাঁড় করায়া যায় যে এই জিনিসটা আমাদের পর্যন্ত আসেন না। কিন্তু আমার একটা প্রশ্ন স্যার, যে যেখানে সর্বোচ্চ নীতি নির্ধারণী মানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়া বোর্ড হচ্ছে সবচেয়ে নীতি নির্ধারণী বড় বোর্ড, তো হুম ওনারা কোনো না কোনো ভাবে এই খবরটা পান যে এইখানে এই সমস্যাটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলোতে, কিন্তু ওনারা সুমোটো ভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেন না। এবং দেখা যাচ্ছে যে যেমন আর্লি সেটেলমেন্ট চার্জ তো ইসলামিক ব্যাংকিং এ হয় না, কিন্তু অনেক ব্যাংক কিন্তু স্যার স্টিল নাও ইসলামী মানে আর্লি সেটেলমেন্ট চার্জ নিচ্ছেন। তো এই বিষয়টা শরিয়া মেম্বাররাও কিন্তু জানে, কিন্তু অনেকেই বলেন যে এইটা তো আসলে আমাদের বোর্ডে উঠাই নাই। আমার প্রশ্নটা হচ্ছে বোর্ডে উঠাই নাই, কিন্তু আপনি যখন শুনলেন তখন জানার পর তো এই বিষয়টা ইনভেস্টিগেট করা দরকার। রাইট। এই যে দেখা যাচ্ছে ঠিক। যে স্যার আমাদের মুড গুলো যেটা শরিয়া বোর্ডে যেটা পাস হচ্ছে, প্র্যাকটিসে গিয়ে কিন্তু স্যার একদম কনভেনশনালের মতোই হচ্ছে। যেমন আপনি ক্রেডিট কার্ডের কথা চিন্তা করেন স্যার, আপনি হুম দেখেন স্যার কনভেনশনাল এবং ইসলামিক ক্রেডিট কার্ডের মধ্যে যে কোনো পার্থক্য থাকে, মার্কেটে কোনো কার্ড দেখে স্যার আপনি সেটা আইডেন্টিফাই করতেই পারবেন না। রাইট। আমার কাছে একটা বিষয় স্যার, যে আমাদের সবকিছুই আমাদের কেন যেন মনে হয় যে কনভেনশনাল মতো করেই করতে হবে, কনভেনশনাল একটা প্রোডাক্ট এনেছে আমাদেরও আনতে হবে, এবং কনভেনশনাল এই বিজনেসটা করছে আমাদেরও এই বিজনেসটা করতে হবে। এই মানসিকতা স্যার যতদিন আছে, আমার মনে হয় না স্যার ইসলামিক ব্যাংক ততদিন পর্যন্ত আসলে ইসলামিক ব্যাংকিং এর জায়গায় দাঁড়াতে পারবে স্যার। না, ওটা তো বললাম যে ইনোভেটিভ প্রোডাক্ট আপনাদেরকে বের করতে হবে। কারণ কারণ আপনার কনভেনশনাল ব্যাংকিং এর যে প্রোডাক্টগুলো আছে যদি ওগুলোকে অনুকরণ করা হয় তাহলে তো সমস্যা হবেই। হ্যাঁ, যেমন ধরেন এই যে ক্যাশ ওয়াকফোর ক্ষেত্রে মুদারাবা কেমনে চলে? এখানে তো মানে মুদারাবা ক্যাশ হওয়ার কারণে যেটা হয়েছে, আমি শুনলাম যে ইসলামী ব্যাংকের এখন ক্যাশ ওয়াকফ ডিপোজিট নাকি 10 কোটি না 20 কোটি টাকা, অনেক মানে লোকজন টাকা উঠাই নিছে। যদি ক্যাশ ওয়াকফ পারপিচুয়াল হয় তাহলে এটা তো ওয়াকালা হবে, তাই না? কিছু আমাদের বিভ্রান্তিমূলক অবস্থা আছে আর কি। কারণ ওয়াকালা হলে ব্যাংক ওয়াকিল হিসেবে কাজ করবে এবং সে আর টাকা তুলতে পারবে না। তাহলে পারপিচুয়াল নেচারের যে ডিপোজিট সেটাও নাকি উইথড্র হয়ে গেছে, যেহেতু মুদারাবা, যে আমি আপনাকে দিয়ে করাবো না, আমি অন্যখানে রাখবো, অন্য ব্যাংকে বা অন্য কোথাও রাখবো আর কি। তো এখন তাহলে ট্রাস্ট আর ওয়াকফের মধ্যে পার্থক্যটা কি? কোনো তো আপনার আমার পার্থক্য রইলো না। এই জন্য কিছু কিছু কনসেপচুয়াল মিস্টেকও আছে, বুঝছেন? বাংলাদেশে প্রেক্ষিতে আমরা মানে আমরা তো আসলে ইমোশনালি কাজগুলো করি। এই জন্য ক্যাশ ওয়াকফটা মুদারাবায় হয় না। এটা হয়েছিল আপনার ওয়াকালা বেস, এবং এটা হবে নন উইথড্রেবল, তাই না? পারপিচুয়াল ডিপোজিট, কিন্তু সেই ডিপোজিটও উইথড্র হয়ে গেছে আর কি। এগুলো আশা করি লেসন আগামীতে নেবে যারা বিভিন্ন পলিসি নেবেন। স্যার, বাংলাদেশে ক্যাশ আমার মনে হয় করার যেটা সময় আমার মনে হয় বাংলাদেশের মূল সমস্যা হলো স্যার, সবাই বেশি ভয় পায়। এ ভয়ে ভয়ে কোনো কাজ হয় না। যেমন একটা ছোট ব্যাংক ইনিশিয়ালি সে কাজ শুরু করলো, হ্যাঁ। শরিয়া কাউন্সিল কেউ চিন্তা করে যে আমি যদি কিছু বলি বোর্ড হয়তো আমাকে রাখবে না, আমাকে বাদ দিয়ে দিবে। এই যে ভয়, কিন্তু
কনফিডেন্টলি যে ফ্যাক্ট যেটা যে স্যার আমরা এভাবে করলে শরিয়া কমপ্লাই হবে এবং মানুষের ট্রাস্ট ক্রিয়েট হবে, গ্রাজুয়ালি ইট উড আপগ্রেড। রাইট। এই যে ভয়টা, এই যে মানুষকে আমরা এত বেশি ভয় পাই আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে হ্যাঁ, আল্লাহর ভয়টা বাদ দিয়ে, এটাই আমার মনে হয় মূল সমস্যা। এবং না এই ও ধরনের দুর্বল ইমান নিয়ে তো না আমাদের ওটাও ওটাও সমস্যা। আর একটা সমস্যা আছে, সেটা হলো যে শরিয়া বোর্ডগুলো যারা মেম্বার, এরা কতজন বিষয়গুলো বুঝে এবং কতজন স্টাডি করে। আমি তো 6টা বোর্ডের মেম্বার আছি, কিন্তু এই এক থেকে থাকবো না। কিন্তু আমি তো দেখি যে অনেকেই মুখ খোলে না। বিশাল এইটাই নাম করা এইটাই এইটাই। অধ্যাপক, হ্যাঁ নাম হ্যাঁ, করা শরিয়া স্কলার, কিন্তু মিটিং এ দেখি যে কোনো এজেন্ট নিয়ে কোনো কথাই কয় না। কি রে ভাই, এটাই এটা সমস্যা। তা আমি আমি তাহলে বুঝবো কেমনে? এ কি বেশি বোঝেন না কিছুই বোঝে না, কোনটা? আমি এটাই নাম টাম বললাম না, এরকম বহু দেখছি এটাই যে সমস্যা। অনেক মানে অত্যন্ত অভিজ্ঞ এক্সপার্ট ম্যান, কিন্তু মুখ খোলে না। কোন তো স্যার এখন কি হবে? বাংলাদেশ ব্যাংক যে 3টা ব্যাংকে সীমাবদ্ধ করে দিছে, এখন তাহলে বাকি এত লোক কোত্থেকে আসবে? এখন তো 3টে ব্যাংক না, এটা আমাকে আমার কাছে মনে হয় খুব ভালো হয়েছে। এটা কারণ ভালো। আপনারা আপনারা এখন খোঁজ করেন, কারণ একজন শুনেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একজন ব্যক্তি যদি 20টে ব্যাংকের বোর্ডের মেম্বার থাকে, তাহলে এ বেটা খায় কখন, ঘুমে কখন, প্রশ্ন কখন? বলেন আমাকে আপনি, বলেন। 20টা বোর্ডের মেম্বার, এই লোকের কাজ ঠিকমতো হবে? এ তো ওই যে আমি আমি ওই যে একটা শুনে বলছিলাম না, যে আনাকুম খানাকুম এবং এখন স্যার বাকি এত দানাকুম। লোক কোত্থেকে আসবে? আনাকুম না না, খানাকুম আসবে আরো আসবে বেড়ে যাবে। আসবে আপনার। আমি দেখছি কওমিতে বা আলিয়াতে বা বিদেশ আজহারে পড়াশোনা করছে, এরকম বহু লোক আছে যারা কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু ইন্ট্রোভার্ট। এই লোকগুলো খুঁজতে হবে যে আমাদের দেশে কতজন আজহারি আছে, কতজন ফেকার উপর মানে উসুলে ফেকার উপর নলেজ আছে। হ্যাঁ, তারপরে ইকতিসাদ আল ইসলামিয়া বা বঙ্ক ইসলামী, এর উপর কাদের নলেজ আছে, লোকগুলো খোঁজেন। লোক কিন্তু আছে অনেক, অনেকে কিন্তু মুখ খোলে না, অনেকে ধরা দেয় না। হ্যাঁ, এটাকে মনে করে যে একটা বোঝা, কি হয় না হয়, তাই না? এই এই যে আপনি বললেন ভীতি, এই ভীতিটা ভাঙলে আপনি অনেক লোক পাবেন যারা আইআইএম থেকে পিএইচডি করা, যারা আপনার মানে ফেকার উপর পিএইচডি করেছে, যাদের আপনার মানে আকদুল মুআমালার উপর যাদের নলেজ আছে, এই লোকগুলোকে জায়গা করে দেন না, তাই না? মানে এমন লোকও তো আছে আমি দেখতেছি, যারা মানে আরবিতে লিখতেও পারে না, বস্তু বোঝেও না, কিন্তু সরে বোর্ডের চেয়ারম্যান হয়ে পর্যন্ত আছে, সরে বোর্ডের চেয়ারম্যান হয়ে আছে আর কি। এমন ব্যক্তিও তো আছে বাংলাদেশে, বুঝছেন? তো বাংলাদেশ ব্যাংক তো এটা ভালো করছে, এটা আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু লোকদেরকে প্রত্যেকটা ব্যাংকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার, আজকে হ্যাঁ, দীর্ঘক্ষণ রাত অনেক ধরে হয়ে গেছে, দেখেন আর যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লোজ ব্যাংকিং করে দেন। ধন্যবাদ স্যার, সুন্দর আমাদের হচ্ছে। চমৎকার আসলে আহ, স্যার আমাদের বলেন। আমাদের বাংলাদেশে 42-43 বছরের যে ইতিহাস, সুদীর্ঘ ইতিহাস ইসলামিক ব্যাংকিং এর, ইসলামিক জি। ফাইন্যান্সের, তো সেই তুলনায় আমাদের বাংলাদেশে এই একাডেমিক যে স্টাডি বলি বা রিসার্চ বলি, এগুলোর স্কোপটা খুবই কম বা সীমিত। এবং বাংলাদেশ হয়তো সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারতো, এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। তো যা হোক, এরপরেও আশার আলো হলো যে ইদানিং সময়ে এই আওফির যে শরিয়া স্ট্যান্ডার্ড গুলোর যে পঠন পাঠন একটা আহ, আবহ তৈরি হয়েছে, এটাও একটা হুম। অগ্রগতি। কিন্তু হ্যাঁ, এটার অবশ্যই, মধ্যেই, নিশ্চিত। হ্যাঁ, এটার মধ্যেই বিষয়টা সীমিত না থেকে আরো যদি এক্সপ্যান্ড করে বিষয়টা, তাহলে দেখা যাবে যে এখানে আমাদের এই ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স নিয়ে একদম গঠনমূলক ভাবনা করার মতো কিছু মানুষ তৈরি হবে, নেতৃত্ব দেওয়ার মতো কিছু মানুষ তৈরি হবে আরো। এবং হুম। নিঃসন্দেহে আমরা বা ইনশাআল্লাহ আমরা হয়তো এখন যে কনভেনশনাল ব্যাংকিং বা কনভেনশনাল মোড গুলোর যে কাস্টমাইজ করে আমরা চলতেছি, এটার হুম। বিকল্প হিসেবে আমরা হয়তো একদম ইনোভেটিভ কিছু প্রোডাক্ট হয়তো সামনে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনে। ইনশাআল্লাহ। আর এই পরিবর্তন তো অবশ্য মানে সব সময়ই হয়। ইনশাআল্লাহ আমরাই হয়তো বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের বিভিন্ন মোড, ইনোভেটিভ মোড, এটার পরিবর্তনের মাধ্যমে সারা বিশ্বে হয়তো নেতৃত্ব দিতে পারবো। আচ্ছা, আমাদের রুটস একাডেমি, স্যার, আমাদের এই যে মিট দ্য লিডার্স প্রোগ্রামটা, এটা ইনশাআল্লাহ আমরা আপনি চালু কি রাখবো। শুনতে পাচ্ছেন? আর এই যে আমাদের গত ব্যাচে সিপিএসএস
এক্সাম প্রিপারেশনের যে গত যে ব্যাচটা ছিল, পার্টিসিপেন্টদের অনেক আপত্তি ছিল, বা তারা চাচ্ছিলেন যে সামারি আকারে ক্লাসগুলো উপস্থাপন করে স্ট্যান্ডার্ড গুলো শেষ করে দেয়া, যাতে সংক্ষেপে প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু আমরা দেখা গেছে যে রুটস একাডেমির পক্ষ থেকে আমরা যেটা করেছি যে 61টা স্ট্যান্ডার্ডই আমরা, মানে আমাদের জানা মতে কোনো ওয়ার্ড আমরা বাদ দিইনি যেটা এক্সপ্লেন করা হয়নি স্টুডেন্টদের, মানে পার্টিসিপেন্টদের সাথে সামনে। আচ্ছা তো এই ধারা অব্যাহত থাকবে। এখন যেমন আবার আমরা আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য যে সিপিএসএস পরীক্ষা আছে সেটার জন্য ব্যাচ গঠন করতেছি, এবং অনেককেই তাদের ইচ্ছার বিরুদ্ধে ডেকে নিয়ে আসতেছি, টেনে নিয়ে আসতেছি এই প্ল্যাটফর্মে, এবং তাদেরকে এই পড়াশোনায় যে যুক্ত করতে পারতেছি। এই জিনিসগুলো হয়তো ক্ষুদ্র, অতি ক্ষুদ্র হলেও কিছু না কিছু আমি মনে করি যে ভ্যালু অ্যাড করবে ইনশাল্লাহ। তো আমাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আশা করছি যে যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি এর চেয়েও একটা বেটার অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আহ, আতিক ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই। আমাদের এখানে ডক্টর সৈয়দ সাখাওয়াত ইসলাম স্যার আছেন এবং তৌহিদ সিদ্দিক স্যার আছেন। ওনাদের কাছ থেকে কিছু শুভেচ্ছা আলোচনা শেষ করলে ভালো হয়। জুলকারনাইন স্যার ছিলেন, স্যার তো রয়ে গেছে। তো দুজন সম্মানিত স্যার আছেন, ওনাদের কাছ থেকে একটু অভিমত নিয়ে বা একটু শুভেচ্ছা বক্তব্য শুনে আমরা শেষ করি মনে হয়। জি জি অবশ্যই। তো আমাদের আতিক ভাই, জি জি জি, আপনি এই প্রথমে মনে হয় সাখাওয়াত স্যারকে একটু রিকোয়েস্ট করতে পারেন, এরপর এবং পরে তৌহিদ সিদ্দিক স্যার। যে প্রিয় পার্টিসিপেন্টস, আমাদের মাঝে উপস্থিত আছেন সেন্ট্রাল শরিয়া বোর্ড এর একাডেমিক হেড, এবং স্যার অনেকগুলো বিষয় দেখেন, এবং সেন্ট্রাল শরিয়া বোর্ডে একদম প্রায় সূচনা লগ্ন থেকে স্যার সেন্ট্রাল শরিয়া বোর্ডে আছেন। স্যার পড়াশোনা করা মানুষ, সবসময়ই পড়াশোনা, এবং জীবনের একটা শেষ প্রান্তে এসেও তিনি ডক্টরেট ডিগ্রিটাও পার্সিউ করলেন। তো স্যারের আলোচনা সবসময় আমাদের জন্য প্রেরণাদায়ক। স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন এই পর্যায়ে। স্যারকে আজকের আমাদের এই প্রোগ্রামটা, প্রোগ্রাম বিষয়ে স্যারের অনুভূতি, প্লাস হলো যে এই আজকের যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামটার উপরে যদি সম্পূরক কোনো আলোচনা থাকে পেশ করার জন্য অনুরোধ করছি ডক্টর সৈয়দ সাখাওয়াতুল ইসলাম স্যার, সেন্ট্রাল শরিয়া বোর্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম সুন্দর হয়েছে। আমি আসলে আমাদের সম্মানিত সরকার স্যারের আলোচনাটা আহ, একেবারে শেষের দিকে একটু শুনেছি। আমি ওই চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেছি, ওখানে ওই তামিরুল মিল্লাতের কাল এলামনাই অ্যাসোসিয়েশনের মিটিং, ওটা ওই ব্যবস্থাপনার কিছু দায় দায়িত্ব ছিল, দেখার জন্য গেছি, যার কারণে আমি জয়েন করতে দেরি হয়েছে। ওনার আলোচনা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং কম্প্রিহেন্সিভও বটে। প্রশ্নোত্তর গুলো তো শুনলাম, আপনারা সব দিক বিভাগগুলো নিয়ে এসেছেন। ইসলামিক বিআরপিটির সাথে আমি কথা বলেছি এবং ক্লোজলি কাজ করতেছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে, যাতে এই শিক্ষার যে গেপট, আমাদের একটা বড় ধরনের গেপ না জানে শুধুমাত্র ট্রেনিং নিয়ে আমরা ইসলামী ব্যাংকিং করতেছি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা হাই পাওয়ার ডেলিগেশন নিয়ে প্রচন্ড চাপ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যে তারা একটা ইসলামী অর্থনীতি ফিন্যান্স ইনস্টিটিউট করবে, এর জন্য ফান্ডের অভাব। আমরা অনুমোদন চেয়েছি, ফান্ড আমরা প্রোভাইড করব বলেছি। তাদের আনুমানিক দাবি ছিল 500 কোটি টাকা। এটা আমরা স্বীকৃতি দিয়ে আসছি যে হ্যাঁ, 500 কোটি টাকা আমরা ম্যানেজ করব, আপনারা কাজকর্ম শুরু করেন। এটা একটা অগ্রগতি। তো এখানে যদি শুরু করা যায় তাহলে শিক্ষার যে গেপটা, তো এটা দূর হবে। শিক্ষার সাথে সাথে গবেষণা ইউনিভার্সিটি গুলো শুরু করলে এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়েস্ট করেছি, ভাইস চ্যান্সেলরকে কয়েকবার আমার অফিসে নিয়ে আসছি। তো ওনাকে আমরা উদ্বুদ্ধ করেছি, ওনারা ইসলামী অর্থনীতির উপর অনার্স কোর্স চালু করবেন, অনার্স মাস্টার্স, এবং আহ, মাদ্রাসা শিক্ষা বোর্ডকে রিকোয়েস্ট করা হয়েছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ড কমার্স কে ইনক্লুড করেছে, এর আগে শুধু আর্টস ছিল আর সায়েন্স ছিল। তো মাদ্রাসা শিক্ষা বোর্ড কমার্স বিভাগ চালু করছে, এটা একটা গুণগত পরিবর্তন নিয়ে আসবে। সেই সাথে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউট IIER, যেটার পরিচালনা পর্ষদের সদস্য আমাদের BIIT-র সম্মানিত আব্দুল আজিজ ভাই, উনি কিছু বেশ কাজ করতেছেন। উনি BIIF করেছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স, এর মাধ্যমে কিছু কাজকর্ম করছেন। তো ওই কুষ্টিয়ার যে এই ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা 1980 সালে সংসদে পাশ হওয়া আইন দ্বারা গঠিত একটি প্রতিষ্ঠান, বাট এটাকে ফাংশন করতে দেওয়া হয় নাই এরশাদ সরকারের আমলে। এই স্বাধীন প্রতিষ্ঠানটাকে, এটা ইসলামিক ফাউন্ডেশনের মতো ছিল, স্বাধীন প্রতিষ্ঠানটাকে কুষ্টিয়া ইউনিভার্সিটির আন্ডারে ঢুকায় দেওয়া হয়েছে 82 সালে। তো আমি ওখানের পরিচালক প্রফেসর ডক্টর মুস্তাফিজ এবং ওখানের ভাইস চ্যান্সেলর, অনেক বড় লার্নেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো উনি লর এবং ডাবল কামিল করা, অত্যন্ত মেধাবী। তো ওনাকে নিয়ে 2 দফা বসেছি ওই ইনস্টিটিউটটাকে ফাংশনে আনার জন্য। আমি প্রস্তাব করেছি ঢাকায় তারা একটা অফিস খুলবে, আপাতত বসার জন্য আমি বলেছি যে সেন্ট্রাল শরিয়া বোর্ডে বসতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগকে আমি রিকোয়েস্ট করেছি, ওখানে এলামনাই অ্যাসোসিয়েশনের আমি উপদেষ্টা, তো তারা ওখানে বসার সুযোগ করে দিবে। এবং আজকে ডক্টর মুস্তাফিজকে আমি চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বলেছি যে একটা অফিস আমরা নিয়ে দেই, আপনি ফাংশন শুরু করেন, এটার আন্ডারে ইসলামিক ফিন্যান্স ব্যাংকিং এর জন্য আলাদা বিভাগ চালু হোক, এবং সেন্ট্রাল শরিয়া বোর্ডের আমরা যে সার্টিফিকেট কোর্স করছি এটার জন্য আমরা ডিপ্লোমা এবং পিজিডির সিলেবাস তৈরি করেছি। ভাইস চ্যান্সেলর এবং ওই ইয়ের ইনস্টিটিউটের পরিচালকের সাথে একসাথে নিয়ে সেন্ট্রাল শরিয়াতে বসে এই মাসেই কথা হয়েছে যে আমাদের সার্টিফিকেটটা আপাতত তাদের ওখান থেকে স্বীকৃতি হবে, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের, আল্লাহ যদি কবুল করেন তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হবে এটা। তো এটাও একটা গুণগত পরিবর্তন আসবে, যখন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমার সার্টিফিকেটটা আসবে তখন এটার একটা মান উন্নয়ন হবে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এটা ইসলামী ফাইন্যান্স সাবজেক্ট খুলে ফেলবে, ইসলামী ফাইন্যান্স ব্যাংকিং সাবজেক্ট খুলে ফেলবে, ভাইস চ্যান্সেলর ওয়াদা দিয়ে গেছেন। এই কাজগুলো আমরা এদিক থেকে চেষ্টা করেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়টা হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে যাবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডও যেহেতু কাজ করতেছে, সব মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি বহুবার চেষ্টাও করেছি, ওখানে প্রেয়ারও দিয়েছি তাদেরকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ইনস্টিটিউটের প্রস্তাবনা নিয়ে এসেছে, ইসলামিক অর্থনীতি বিষয়ক একটা ইনস্টিটিউট হবে, এর আন্ডারে পড়াশোনা হবে। তো ওখানে ভাইস চ্যান্সেলর সাহেবকে একটু ম্যানেজ করে বুঝায় করাইতে হবে, এই জন্য আমিও কাজ করতেছি, শরিয়া বোর্ড কাজ করতেছে, এবং ওখানে যে কলেজ মনিটরিং এর ডাইরেক্টর যিনি অত্যন্ত পোলাইট ম্যান এবং কমিটেড উনি, তারপরে ওখানে ডিন যিনি, ওনাকেও কয়েক দফা নিয়ে এসেছি, তারপরে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক আছে। সব মিলে জাতীয় বিশ্ববিদ্যালয় হলো সারা দুনিয়ার 2য় বৃহত্তর ছাত্র সংখ্যা এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, বর্তমান রানিং ছাত্র 40 লক্ষ। এখানেও সাবজেক্টটা ইম্পোজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই সবগুলো মিলে পড়া এবং গবেষণার জোয়ারটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এখানের একটা গুণগত পরিবর্তন আনবেন। ইসলামিক বিআরপিটির সাথে ক্লোজলি যেহেতু কাজ করতেছি আমরা, ইসলামিক বিআরপিটি ও চেষ্টা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেলিগেশনেও ডাইরেক্টর নিজে গিয়েছেন, আরো 2 জন গিয়েছেন। সব মিলে আমরা আল্লাহর কাছে দোয়াও করা দরকার, চেষ্টাও করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ একটা গুণগত পরিবর্তন করবেন। আর আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে রাখি, আমি আরবি নিয়ে একটা কাজ করতেছি। আগামী 18ই ডিসেম্বর চাচ্ছি যে প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা দিবেন সর্বস্তরে সর্বোচ্চ গুরুত্বের সাথে আরবি যাতে চালু হয়, একাডেমিক সিলেবাসেও যেন ঢুকে যায়, আর একাডেমিক সিলেবাসের বাইরে ট্রেনিং এবং আদার্স যেগুলোতে আছে সেগুলোতে যেন শুরু হয়ে যায়। ধর্ম মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করেছি আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রি প্রাইমারি যে 2 বছরের একটা কোর্স আছে বাচ্চাদের 4 থেকে 6 বছর বয়সের, ওখানে আরবি ভাষার আধুনিক ভার্সন গুলো ইন্ট্রোডিউস করার জন্য।
এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধও করেছি। প্রয়োজনে আমরা মিশর এবং আরাবিয়ান কান্ট্রিগুলো দিয়ে আর টিচার নিয়ে আসবো ওই দেশীয়, যারা উদ্বুদ্ধ করবে। অন্তত প্রত্যেক বিভাগে একজন করে যদি আমরা রাখতে পারি, তাহলে তারা টিচারদেরকে প্রশিক্ষণ দিলেন, টিচাররা আরবি শেখার জন্য উদ্বুদ্ধ করবেন। এটাও হয়তো ইসলামী ফাইন্যান্সের জন্য গুণগত একটা পরিবর্তন নিয়ে আসবে, যদি আরবি শিক্ষাটা পুরা মাত্রায় শুরু হয়। এবং এটা আমরা স্লোগান এইভাবে স্যার এটা নিয়েছি। কত তারিখ থেকে স্যার? জি, এটা স্যার এটা কত ইনশাল্লাহ তারিখ প্রধান এটা উপদেষ্টা ঘোষণা দিবেন? এটা আমরা 18ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস, ইউনেস্কো ঘোষিত, জাতিসংঘ ঘোষিত ওই দিবসে আমরা ঘোষণাটা বাইর করতে চাচ্ছি। এর জন্য একজন এডিশনাল সেক্রেটারিকে দিয়ে আমরা গবেষণা করিয়েছি, যিনি সৌদি দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ছিলেন, ডক্টর হাসান সাহেব। এই আজকেও 2-3 দফা তার সাথে কথা হয়েছে। আমরা একটা স্মারকলিপির খসড়া তৈরি করেছি। এটা আমি বিভিন্ন লিঙ্কে আপনাদেরকে দেখার জন্য দিয়েছি, এটা প্রুফ দেখার জন্য। এটা এই সপ্তাহেরই শেষের দিকে ইনশাল্লাহ আমরা প্রধান উপদেষ্টার হাতে হয়তো দিব। আমরা যে স্লোগানটা নিয়ে এসেছি, যে আমরা গবেষণায় দেখেছি ভারতের শুধুমাত্র কেরালা প্রদেশে 1000 হিন্দু শিক্ষক আছেন যারা আরবি শিখান। আমরা আরাবিয়ান মার্কেটে গিয়ে দেখি যে ওখানে এই ইয়ের বড় বড় পদগুলোতে এবং ইন্ডিয়া আরাবিয়ান মার্কেটের অন্তত 50% ইন্ডিয়ার দখলে, বিকজ অফ তারা আরবিতে ফ্লুয়েন্সি নিয়ে যায়। আর আমরা ফ্লুয়েন্ট না, আমাদের কর্মচারীরা হয় জারুদার না হয় ক্লিনার এ পদে, আর সুপারভাইজার এবং ম্যানেজার হলো ওই দেশীয়। তো সুতরাং আমরা আরবি ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ সহ সকল ইউনিভার্সিটিগুলোর আরবি বিভাগ এবং কাউমি আলিয়া মাদ্রাসার সমন্বয়ে এই আন্দোলনটা আমরা করতেছি। তো এইটাও যদি হয়, তাহলে ইসলামী ফাইন্যান্সের জন্য এটাও একটা গুণগত পরিবর্তন নিয়ে আসবে। আমরা স্লোগান দিয়েছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সবাই আরবি শিখবে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এবং এই ব্যবসা বাণিজ্য ধরার জন্য, যাতে রেমিটেন্স প্রবাহ বাড়ে। যেহেতু প্রধান উপদেষ্টা রেমিটেন্সের ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছেন, তাদের জন্য এক্সট্রা কিছু ব্যবস্থাপনা, আলাদা এই ভিআইপি লাউঞ্জে ওখানে আলাদা লাউঞ্জ করেছেন তাদের জন্য, এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য। সবকিছু মিলে আমরা যদি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে একটু নিজেদের জড়তা ঝেড়ে সাহসিকতার সাথে সামনে আগাইতে পারি, তাহলে ইনশাল্লাহ একটা গুণগত পরিবর্তন আসবে। আমি আগামী রোববারের দিন 10:30টায় এই ইয়েতে মন্ত্রণালয়ে একটা মিটিং এ যাব, একটা মিটিং সেট করেছি। ওখানে আমি উদ্বুদ্ধ করে আসবো তাদেরকে, এবং আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছেন, আমাদেরকে মহব্বত করেন, তাদেরকে উদ্বুদ্ধ করবো যে কোন ওয়েতে আগালে আমাদের যে সেক্টর গুলো ইসলামী ফিন্যান্স, ব্যাংকিং, বিশেষত আরবি শিক্ষাকে গুরুত্ব দিতে পারে, এবং এটা কার্যকর করার জন্য আমরা বলিষ্ঠভাবে প্রেসার ক্রিয়েট করতে পারি। এই প্রেসার গ্রুপগুলোকেও আমরা নক করতেছি। তো সব মিলে আমার মনে হয় যে একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের এসে যাবে। আমরা পিছিয়ে থাকার কারণ ছিল দুটো। একটা হলো আমাদের ব্যাংকিং এর 1/3 দখল করেছি, বাট টিচিং এ আমাদের ইসলামিক ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং কিচ্ছুই নাই। কোথাও মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে নেই। এটা একটা আমাদের বড় দুর্বলতা ছিল, যার কারণে গবেষণাও হয় নাই। আর দ্বিতীয় যে বড় সমস্যাটা, আমরা ল্যাঙ্গুয়েজে দুর্বল। আরব বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমরা আরবিতে অ্যাপ্রোচ করতে পারি না, সারা দুনিয়াতে অ্যাপ্রোচ করার জন্য আমরা ইংরেজিতে দক্ষ না। তো গবেষণা এবং এই ভাষাগত দক্ষতা নিয়ে যদি আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, তাহলে বিশ্বও এদিকে নজর দিবে, এবং সারা দুনিয়ার বড় বড় চিন্তাশীল যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা শিক্ষা, গবেষণা এবং অর্থনীতিকে পুনর্গঠনের জন্য নতুন উদ্যোগ নেই, ইনশাল্লাহ একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমি মনে হয় লম্বা সময় নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্মিলিতভাবে আমাদের ইসলামী ফাইন্যান্সের গুণগত মান রক্ষা করে এখানে মজবুতভাবে প্রতিষ্ঠা এবং বিশ্ব ফাইন্যান্সের নেতৃত্ব দানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আসসালামু জি, আলাইকুম। অসংখ্য শুক্রিয়া ডক্টর সাখাওয়াত স্যার। আমার এতটুকু উপলব্ধি হলো যে আপনার কাছ থেকে আমাদের বাংলাদেশের বর্তমান আপনার নেতৃত্বে বা আপনাদের নেতৃত্বে যে ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স মুভমেন্টই বলবো আমি, যে এই মুভমেন্টটা হচ্ছে, এটার হিস্ট্রি
বা এটার পরিধিটা, এটার স্কোপটা জানার জন্য আপনাকে একক স্পিকার করেই আমাদের একটা মিট দ্য লিডার্স প্রোগ্রাম করতে হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা আমাদের থাকলো। আমাদের আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট একটা খুবই ইনোভেটিভ একটা প্রোগ্রাম শুরু করেছেন। আমাদের মাঝে আছেন আল আরাফা ইসলামী ব্যাংক ইনস্টিটিউটের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তৌহিদ সিদ্দিক স্যার। স্যারের কাছ থেকে আমরা শুনবো যে সিআইআইপি কোর্সের মাধ্যমে কিভাবে অফিসিয়াল স্ট্যান্ডার্ড গুলো টার্গেটেড পার্টিসিপেন্টদের নিকট তুলে ধরা হচ্ছে। তো সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিক স্যার, আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, প্লিজ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রুটস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের নির্ধারিত প্রোগ্রাম মিট দ্য লিডার্স এর আজকের প্রধান অতিথি জনাব আব্দুল আওয়াল সরকার স্যার। উপস্থিত আছেন সম্মানিত শ্রোতাবৃন্দ, পার্টিসিপেন্টস এবং রুটস একাডেমির কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুটস একাডেমিকে ধন্যবাদ জানাই যে আওফির যে বিভিন্ন প্রোগ্রামগুলো তারা নিয়েছে এবং সারা বিশ্বে ইসলামিক ব্যাংকিং সম্পর্কে জনগণকে সচেতন করা, ব্যাংকারদেরকে সচেতন করা এবং কনভেনশনাল ইসলামিক ব্যাংকার থেকে কমপ্লায়েন্ট শরিয়া স্ট্যান্ডার্ড ইসলামিক ব্যাংকার বানানোর যে চেষ্টা তারা করছেন এই জন্য। এবং আলহামদুলিল্লাহ এই কাজগুলো আসলে প্রথম পর্যায়ে এই কোচিং সেন্টারের মতো রুটস একাডেমি বা আদার্স প্রতিষ্ঠানগুলো করে যাচ্ছিলেন, বাট বাংলাদেশে ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে আল আরাফা ইসলামিক ব্যাংক প্রথমবারের মতো এই কাজটা নিজেরাই হাতে নিয়েছে এবং আমাদের এমডি স্যারকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি এটাকে অনুমোদন করে দিয়েছেন। আমাদের এই কোর্স চলছে এবং এটা 90 আওয়ার্স এর একটা কোর্স। আমরা এর প্রায় মাঝামাঝি চলে এসেছি, আমরা এই কোর্সটার মাঝামাঝি চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ সেই স্ট্যান্ডার্ড গুলো এখানে ভালোভাবে পড়ানো হচ্ছে। তারপর আমার একটা কনসেপ্ট হচ্ছে যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানে না তাদেরকে আমি ইসলামিক ব্যাংকার মানি না। তো এই কনসেপ্টে আমি বড় বড় জায়গায়, বাংলাদেশের বড় বড় জায়গায় ডিবেটও করে আসছি। তো পরবর্তীতে ওনারা আহ, বুঝতে পেরেছেন যে না, কথা তো ঠিক আছে। আমি বক্তব্য বড় করব না বলে আমি উদাহরণগুলো দিতে চাচ্ছি না, দিব না, বা কোথায় কার সাথে আমার ডিবেট হয়েছে এগুলো আমি আর বলতে চাই না। তো লাস্টে ওনারা মেনে নিতে বাধ্য হয়েছেন যে না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমি বলেছি যে কিছুদিন আপনি বাংলা বা ইংরেজিকে মাধ্যম ধরে ইসলামিক ব্যাংকিং শিখুন, এটা কিছুদিনের জন্য এটা গ্রহণযোগ্য হবে, বাট লং রানে যদি আপনি এই ইংরেজিকে মাধ্যম ধরে বা বাংলাকে মাধ্যম ধরে ইসলামিক ব্যাংকিং শিখেন, তাহলে আপনার অনেক জায়গায় আপনাকে বিভ্রান্ত করা হবে, আপনি বিভ্রান্ত হবেন। এটা বলে আমি আবার বিভ্রান্ত করার চেষ্টাও করেছি, অর্থটা বলে দিয়েছি, দিয়ে বলছি তাহলে এই নাম কেন হলো, এখানে মারামারিটা কেন নাই, অথচ মূল রুট ওয়ার্ডে আপনার মাজদারে বা আপনার ভার্বাল নাউনের মধ্যে তো মারামারির বিষয় আছে, কিন্তু এই জায়গায় কেন মারামারি নাই? ক্লায়েন্টের থেকে ডিপোজিট গ্রহণ করে কেন মারামারি করেন না? তো তাহলে বিভ্রান্ত তো তৈরি করাই যায়। তো সুতরাং আপনি ইসলামিক ব্যাংকিং এর জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানা খুবই জরুরি, প্রয়োজন। সাপোজ আপনি মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি করে আসছেন, বাট ওইটার ভাষা হচ্ছে ইংরেজি, আর সেখানে যে কোরআনিক ভার্স কে আপনি নিয়েছেন ইংরেজি হিসেবে এটাকে তুলে ধরেছেন, বাট ওই ইংরেজি ওই ভার্সের আরবি যেটা ছিল সেটার আসলে কিছুই জানেন না, বুঝেন না, তাহলে এই ধরনের বিষয়টার খুব বেশি মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। আহ, কারণ এটার ব্যাখ্যা বিবৃতি বিভিন্ন জনে বিভিন্নভাবে করতে পারে। তার জন্য যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা জানা থাকে তাহলে এটা আরো সুন্দরভাবেই বোঝানো সম্ভব। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা নামটা যদিও দিয়েছি বিজনেস অ্যারাবিক, আমাদের শুরু করার জন্য আমাদের কিছু হ্যাকমত অবলম্বন করতে হয়েছে। আমরা নাম দিয়েছি বিজনেস অ্যারাবিক, বাট আমরা ক্লাস শুরু করেছি এটা একেবারে অ্যারাবিকের প্রথম থেকে। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, 4টা স্কিলে দক্ষ করার জন্য আমাদের এই কোর্স।
CIIP চলছে, সার্টিফাইড ইসলামিক ইনভেস্টমেন্ট প্রফেশনাল। এটা প্রথমে 1 ঘন্টায় হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে, তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে আউফি স্ট্যান্ডার্ডের উপরে, তারপর হচ্ছে বর্তমানে চলমান মোডস, মেকানিজমস, আদার্স বিষয়গুলো আলোচনা হয়, এবং এগুলোর সাথে আউফি স্ট্যান্ডার্ডের পার্থক্য কোথায় কোথায় আছে সেগুলোরও আলোচনা হয়। তো এভাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবে আমরা এগুলো শুরু বুঝতে করতে পারছি ভাই, পেরেছি। আপনাদের নিশ্চয় কাছে অনেক দোয়া চাই, ধন্যবাদ। ভালোবাসা চাই, ঠিক আছে, শব্দটা আপনারা সাপোর্ট দিবেন। বাংলাদেশের কোন একটা প্রতিষ্ঠানকে আমি দুঃখের সাথে বলি যে গত 2 বছর আগে বলছিলাম যে আসেন আমরা কি করি আপনারা একটু দেখেন আমাদের, যে আপনাদেরও আমাদেরও অন্য ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটেরও নর্মাল প্রোডাক্ট আছে, ইনভেস্টমেন্টের উপর প্রোগ্রাম হয়, জেনারেল ব্যাংকিং এর উপর প্রোগ্রাম হয়, ফরেন এক্সচেঞ্জের উপর প্রোগ্রাম হয়, বাট আপনাদের স্পেশাল প্রোডাক্ট কি আছে, আমাদের স্পেশাল প্রোডাক্ট কি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। দুঃখের বিষয় যে ওনারা একজনও আমাদেরকে মানে রেসপন্স করেননি, আমাদের সাথে যোগাযোগ করেননি। দেখ এনিওয়ে সামনে হয়তো আহ, আহ, আসবে। আজকে সাখাওয়াত ভাই আমাদের চোখ খুলে দিয়েছেন যে উনি কিভাবে বিভিন্ন জায়গাতে এই বিষয় নিয়ে কাজ করছেন, তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল আওয়াল সরকার স্যারও খুব ভালোভাবে আমাদেরকে এই মিট দ্য লিডার্স ইসলামী ব্যাংকিং এর চ্যালেঞ্জ গুলা এবং কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে কথা বলেছেন। আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং তাদের মাধ্যমে যেন বাংলাদেশের সব জায়গাতে এই ইসলামিক ব্যাংকিং এর আপনার শরিয়া স্ট্যান্ডার্ড গুলো যাতে ছড়িয়ে পড়ে এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রিয়া জনাব তৌহিদ সিদ্দিক স্যার। তো আমাদের প্রোগ্রামের আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সফল সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরুণ এবং প্রতিভাবান মুখ, আমাদের রুটস একাডেমির অন্যতম মেন্টর জনাব মোহাম্মদ মঈনুদ্দিন জাহাঙ্গীর ভাই, ম্যানেজার ইসলামিক ফাইন্যান্সিং, ডিবিএস ফাইন্যান্স, প্লিজ। ও ডিবিএস করেছেন। তবে এখন তো আর স্যারদের কথা বলার পরে আমাদের কথা বলাটা আসলে অনেকটা অশোভনীয় মনে হয়। যাই হোক, আজকে যারা উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রাম করেছেন, আমরা সাউন্ডটা কম হচ্ছে মঈনুদ্দিন ভাই, সাউন্ডটা কম হচ্ছে প্লিজ। জি, তো আজকে যারা উপস্থিত হয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন, আমরা রোডস একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের এই সময় দান যেন আমাদের আহ, এই ইন্ডাস্ট্রির জন্য কাজে আসে এবং আমরা যাতে মানে ভালো কিছু করতে পারি। আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছে আরজ করতে চাই, সেটা হচ্ছে আমরা যে প্রোগ্রামটা শুরু করছি এইটা আমরা নিয়মিতভাবে করে যেতে চাই। এই যে একজন প্রশ্ন করেছেন যে আব্দুল আওয়াল সরকার স্যার, এরকম লিডার আমাদের কয়জন আছে? তো আমাদের যে কয়জন লিডারই আছেন এবং যারা প্রতিভাবান উদীয়মান সবাইকে আমরা সামনে নিয়ে আসতে চাই। তো এই ক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতা এবং সমর্থন থাকে তাহলে আমরা এই প্রোগ্রামটা নিয়মিত করব এবং আমাদের যে সকল স্যারেরা এখনো আছেন ওনাদের সাথে আমরা আসলে এইভাবে খোলামেলা পরিসরে কথা বলতে চাই। আমার এটা শুরু করার একটা মূল আহ, ছিল মানে অনুপ্রেরণা ছিল এখান থেকে, যেমন আজিজুল হক স্যার, আমাদের বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এর ফাদার অফ ইসলামী ব্যাংকিং বলে থাকি আমরা। তো স্যারের সান্নিধ্যে আমার 2-3 বছর কাজ করা সুযোগ হয়েছে। তো স্যার চলে গেছেন, ওনার রিপ্লেসমেন্ট কিন্তু আমরা পাইনি। তারপরে আব্দুল হান্নান স্যার ছিলেন, যিনি ইসলামী ব্যাংকিং এর জন্য অনেক কাজ করে গেছেন। তো স্যার চলে গেছেন, স্যারের রিপ্লেসমেন্টও কিন্তু নাই। তো আবার ওনাদের সাথে কিন্তু আমরা এইভাবে খোলামেলা কথা বলার বা আলোচনা করারও কিন্তু এতটা সুযোগ সবাই আমরা পাইনি। তো এই জায়গাটাতে আমাদের এই যে আমাদের যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন, অভিভাবক আছেন, অভিভাবক করছেন ইন্ডাস্ট্রি এই প্রোগ্রেসের জন্য কাজ করে যাচ্ছেন, ওনাদের সাথে আমরা একটু মন খোলা আলোচনা করতে চাই সবাই।
তো এইটার জন্যই মূলত মিট দ্য লিডার্স প্রোগ্রাম। এবং আজকে আমরা আব্দুল্লাহ সরকার স্যারকে পেয়ে অত্যন্ত আনন্দিত, এবং স্যারকে আমরা অনেক শুকরিয়া এবং মোবারক জ্ঞাপন করি। যে স্যারের সাথে আমি যখন প্রথম বিষয়টা শেয়ার করলাম, স্যার সাথে সাথে বললেন যে এটা তো ভালো উদ্যোগ, আপনারা শুরু করেন, আমি আছি আপনাদের সাথে। করে আজকে যে আলোচ্য বিষয়টা ছিল, এটা স্যারের সাথে পরামর্শ করে ঠিক করা যে আমরা স্যার শুরুর বিষয়টা কিভাবে শুরু করতে পারি। তখন স্যারই এই পরামর্শ দিলেন, স্যারের পরামর্শে আমরা শুরু করলাম। এবং সামনের যে প্রোগ্রামগুলি আছে সেখানেও স্যারের পরামর্শ, সহযোগিতা সবকিছু আমরা প্রত্যাশা করব। সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।